আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদব আখলাক কোর্স সিজন 2 এর 8 নং ক্লাস আজকে। তো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাস থেকে একটা ডিফারেন্ট ক্লাস হবে। গল্প টল্প শুনবো। একটু মনোযোগ দিয়ে যারা পরবর্তীতে রেকর্ডটা দেখবা, তোমরা কয়েকটা গল্প বলবো আমি, এবং গল্পের শেষে তোমরা যেন অনুভব করতে পারো সেজন্য কিছু পিকচার শেয়ার করবো। গল্পের সাথে যেন রিয়েলাইজেশন হয়। তো আজকের ক্লাসের যে মূল বিষয়টা হচ্ছে পজিটিভিটি বা ইতিবাচকতা অথবা ভালো মানসিকতা। হ্যাঁ, আমি পজিটিভিটি নিয়ে সবসময় একটা এক্সাম্পল তোমাদেরকে দেই। এই এক্সাম্পলটা আজকে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু হাত উঠাবা, তাহলে আমি বুঝতে পারবো যে স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। খুব খেয়াল করো সবাই। এখানে দেখতে পাচ্ছ দুইটা পোকা আছে। ঠিক আছে, এই যে একটা পোকা আর এই যে একটা পোকা। হ্যাঁ, তো এই যে পোকাটা, এই যে এটা এটা হচ্ছে মাছি, এই পোকাটার নাম। আর এই পোকাটার নাম হচ্ছে মৌমাছি। এখানে দুইটা পোকা দিয়েই একটা এক্সাম্পল দিব বা উদাহরণ দিব। তো তোমরা এই পুরা পৃথিবীতে এই মাছি আর মৌমাছি দেখতে পাবা আজকের পর থেকে। এখানে যে পোকাটা দেখতে পাচ্ছ, মৌমাছি। এই মৌমাছিকে যদি তোমরা একটা বাগানে নিয়ে ছেড়ে দাও, মনে করো তোমার বাসার পাশে বিশাল বড় একটা বাগান আছে। ঠিক আছে, অথবা তোমরা যে শহরে বসবাস করো, যে গ্রামে বসবাস করো, এই গ্রামের কোনো একটা জায়গায় নিয়ে মৌমাছিটাকে ছেড়ে দিছো যে হে মৌমাছি তুমি হচ্ছে চলে যাও, উন্মুক্ত করে দিছো। মৌমাছি সারা দিন উঠতে 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 সে যখন ক্লান্ত হয়ে যাবে, তার বসার যখন প্রয়োজন বোধ করবে, সে সে গিয়ে বসবে কোথায়? একটা ফুলে বা একটা ভালো জায়গায়। তো এটা অনেক বড় একটা এক্সাম্পল। আচ্ছা, দ্বিতীয় যে পোকাটা তোমাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে মাছি ছিল। হ্যাঁ, তো সেম ওই মৌমাছিটাকে তুমি যেখানে ছেড়ে দিছো, উন্মুক্ত করে দিছো, একটা মাছিকেও যদি একটা বাগানে অথবা একটা শহরে অথবা একটা গ্রামে তুমি ছেড়ে দাও, সেও উড়াল জানে, মৌমাছির মতোই দেখতে কিছুটা। তো সে উঠতে 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 যেখানে গিয়ে ময়লা পাবে, গার্বেজ পাবে, নোংরা পাবে, পায়খানা পাবে, সেখানে গিয়ে বসবে। ঠিক আছে, একদম নোংরা জায়গায় গিয়ে বসবে, ময়লার উপর গিয়ে মাছি বসবে। তো এই শহরে এত ভালো জায়গা থাকতে একটা মাছি কি শুধু ময়লার উপরই বসতে হয়? মানে সে কি আর কোনো কিছু ভালো বসার জায়গা খুঁজে পায় না? আর মৌমাছি বা কেন ফুলের উপরে গিয়ে বসে? এই মৌমাছি কি একটা ভালো জায়গা খুঁজে পায় না? মানে তো নোংরা জায়গা খুঁজে পায় না বসার জন্য? তো এটা বুঝতে হবে আর কি আমাদেরকে। হ্যাঁ, মৌমাছি কেন ফুলে বসে আর মাছি কেন ময়লাতে বসে? মৌমাছি ফুলের মধ্যে বসে এই জন্য যে মৌমাছি হচ্ছে পজিটিভিটির এক্সাম্পল, ভালো কিছুর এক্সাম্পল, উদাহরণ। আর মাছি হচ্ছে খারাপের এক্সাম্পল বা খারাপের উদাহরণ। আমাদের মধ্যে আমরা যারা মানুষ, আমাদের মধ্যে সকল মানুষ দুই প্রকার। ঠিক আছে, ধরো তুমি, আমি, আরো যারা স্টুডেন্টরা এখানে আছি, আমাদের বাবা মায়েরা আছে, আমাদের শিক্ষকরা আছে, আমাদের প্রতিবেশীরা আছে, আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা নিউজ প্রেজেন্টার, যারা ইনফ্লুয়েন্সার, যারা ডাক্তার, যারা রোগী, সব ধরনের মানুষ, যত মানুষ বাংলাদেশে আছে, সব মানুষ দুই প্রকার। ঠিক আছে, কেউ হচ্ছে মাছির মতো, কেউ হচ্ছে মৌমাছির মতো, মানে আমাদের চিন্তা ভাবনা বা আচরণ। তো তোমাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, এখন তুমি বুঝে নিলা যে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হচ্ছে মাছি মানুষ, আর এক প্রকার মানুষ হচ্ছে মৌমাছি মানুষ। ঠিক আছে, এক প্রকার মানুষ কি করে? তাকে যদি তুমি ছেড়ে দাও বা তার সাথে যদি তুমি চলাফেরা করো, তার সাথে তুমি সময় কাটাও, সে তোমার সাথে থাকতে থাকতে সে শুধু তোমার ভালো গুণগুলো দেখবে। তুমি কি কি ভালো করতেছো, তোমার কি কি ভালো গুণ আছে, এই জিনিসগুলো দেখবে, এবং এই জিনিসগুলো নিয়ে সে সবসময় তোমার সাথে চর্চা করবে, মানুষের সাথে চর্চা করবে, বলবে। ঠিক আছে, এরা হচ্ছে কি মৌমাছির মতো মানুষ বা পজিটিভ মানুষ। আরেক ধরনের মানুষ আছে, সে তোমার বাবা মা হইতে পারে, সে তোমার টিচার হইতে পারে, তার সাথে তোমার যখনই কথা হবে সে তোমার দোষ নিয়ে চর্চা করবে, তোমার খারাপ দিকগুলো দেখবে। ঠিক আছে, তুমি সারাদিন 100টা ভালো কাজ করছো, সে দেখবে না। তুমি একটা খারাপ কাজ করছো, এটাকেই সে দেখবে, এটাকেই সে চর্চা করবে, এটাকেই সে বলবে। তো সে হচ্ছে মাছির মতো। যেমন মাছিকে ছেড়ে দিলে সে ভালো কোনো জায়গায় বসতে পারে না, সে শুধু ময়লাতে গিয়ে বসে। তো ওই মানুষটা এসে কি করবে? তোমার ভালো গুণগুলো দেখবে না, ভালো কাজগুলো দেখবে না। তুমি সারাদিন পড়ালেখা করছো, এটা দেখবে না। একটু দুষ্টামি করছো, দেখবা তোমার পাশে একটা মাছির মতো স্টুডেন্ট আছে, সে গিয়ে টিচারের কাছে বিচার দিয়ে দিবে।
ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা কি এই ক্লাসটা করতেছি মানুষকে মাছি না মৌমাছি এটা বিবেচনা করার জন্য? না, আমরা আমাদের আজকের ক্লাস হচ্ছে আমি কি মাছি নাকি আমি মৌমাছি এটা জানার জন্য। আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে পজিটিভিটি নিয়ে। যদি আমরা মাছির মতো হয়ে থাকি তাহলে কিভাবে মৌমাছির মতো হইতে পারি, ওই চেষ্টাই করা হবে আজকের পুরো ক্লাসে। তো তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবা, আজকে শুধু গল্প বলবো, শুধু গল্প আর কিছুই না। গল্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং শেষে একটা ছোট্ট হোমওয়ার্ক দেব। তো খুব সম্ভবত একদম অ্যানাউন্সমেন্ট দিয়ে আমাদের আজকে এই হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। তো এই হোমওয়ার্ক গুলো কিন্তু এইভাবে চলবে না, আমাদের প্রথম মাস যখন শেষ হয়ে যাবে পরে আমাদের কাজ শুধু থাকবে হোমওয়ার্ক করা, মানে অনেক কাজ দিয়ে দিল। তা আজকে একটা ছোট্ট কাজ দিব, এই ছোট্ট কাজ দিয়ে মনে করো শুরু। এরপরে কাল থেকে কি হবে, প্রচুর কাজ চলবে তোমাদের, মানে আস্তে আস্তে কাজ বাড়তে থাকে। ওকে। এখন ধরো, তুমি কিভাবে বুঝবা যে তুমি কি মাছি নাকি তুমি একজন মৌমাছি, মানে তুমি কি একজন ভালো মানুষ নাকি তুমি একজন খারাপ মানুষ? এটা এটা তুমি নিজে কিভাবে বুঝবা, বা তুমি নিজের মধ্য থেকে এটাকে কিভাবে খুঁজে বের করো? আমরা সবাই তো চাই ভালো মানুষ হইতে, তাই না? নাইলে আমরা আদব আখলাক করতে করতে হয়েছি কেন? আমরা এই যে সমাজ নিয়ে চলি কেন, আমরা পরিবারের সাথে আছি কেন? আমরা চাই একজন সামাজিক মানুষ হতে, আমরা চাই একজন ভালো মানুষ হতে, আমরা চাই একজন আদর্শ মানুষ হতে। এই যে আজকে আমাদের ক্লাসে এখন পর্যন্ত জয়েন হয়েছে 48 জন মানুষ। তো এই যে এতগুলো মানুষ, তোমরা এত কাজ ছিল তোমাদের, এখন ঘুমের সময় ছিল, কারো খাবারের সময় ছিল, কারো অন্য কিছু পড়ালেখার সময় ছিল, এই আদব আখলাকের কোর্সে তোমরা কেন আসছো? কারণ তোমরা চাও তোমরা যেন ভালো মানুষ হতে পারো, ঠিক আছে, একজন আদর্শ মানুষ হতে পারো। আদর্শ মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে একটা পজিটিভ মাইন্ড সেট আপ, বা ভালো চিন্তা বোধ, বা হচ্ছে একজন পজিটিভ মনের অধিকারী মানুষ হওয়া আর কি। তো এটা নিয়ে আজকে গল্পে গল্পে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে তুমি কি একজন ভালো মানুষ নাকি তুমি একজন খারাপ মানুষ বর্তমানে, এটাকে তুমি কিভাবে বুঝবা? ঠিক আছে, এটাকে তোমার বোঝার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি যার সাথে চলো, তুমি যার আহ সাথে থাকো, তুমি যার সাথে পড়ালেখা করো, তুমি যার সাথে খেলাধুলা করো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তার ব্যাপারে 10টা ভালো দিক বলো, ঠিক আছে, তো তুমি বলতে পারবা কিনা? এটা একটা পরীক্ষা আর কি, এটা একটা টেস্টের মতো। যে আমি তোমার জিজ্ঞেস করলাম যে এই সাবিল, তোমার পাশে যে ছেলেটা বসে ক্লাস করে, তার ব্যাপারে 10টা ভালো দিক বলো, 10টা খারাপ দিক বলো। তো তুমি দেখবা কি যে হচ্ছে আহ তার হচ্ছে 10টা খারাপ দিক পট করে বলে ফেলছে। যে সে আমাকে খুব ডিস্টার্ব করে, সে আমার এই গতি করে, ওইটা করে, ওইটা করে, ওইটা করে। কিন্তু তুমি তার দুইটাও ভালো দিক বলতে পারতেছো না, তাহলে তুমি চিন্তা করবা তোমার মধ্যে প্রবলেম, তার মধ্যে প্রবলেম নাই। কথা বুঝে আসছে? তুমি একজন মানুষের সাথে চলার সাথে সাথে, তুমি একজন মানুষের সাথে সময় কাটানোর সাথে সাথে, ফ্যামিলিতে তুমি তোমার ভাইয়ের সাথে থাকার সাথে সাথে তুমি চিন্তা করতে হবে যে তার 10টা ভালো দিক কি কি আছে, ওইটা বলতে পারো কিনা। খারাপ দিকগুলো ন্যাচারালি সবাই বলতে পারে, ঠিক আছে, এমনিতেই বলতে পারে। তুমি যদি ভালো দিকগুলো বলতে পারো তাহলে তুমি মনে করবা যে তুমি কিছুটা মৌমাছি, মানে তুমি কিছুটা পজিটিভ মানুষ। তো আমাদের আজকের প্র্যাকটিস এটাই হবে যে আমরা শুধু ভালো দিকগুলো চর্চা করব, ভালো জিনিস চর্চা করবো। এটা হইতে পারে আমার বাবার, এটা হইতে পারে আমার ভাইয়ের, এটা হইতে পারে আমার বোনের, এটা হইতে পারে আমার ক্লাসমেটের, এটা হতে পারে আমার খেলার সাথে। হ্যাঁ, আমরা সবার শুধু ভালো দিক খুঁজবো। ঠিক আছে, কেউ যদি আমার সাথে কোনো কারো খারাপ চর্চা, খারাপ দোষ বলতে আসে, আমি সেগুলো শুনবো না। কেন শুনবো না? কারণ আমি যার কাছ থেকে যেটা শুনতেছি সেই জিনিসটা আমি হয়ে যাব। ঠিক আছে, উকি বলে অনলি কোয়ালিটি পিপল। অর্থাৎ আমি যাদের সাথে চলি, হ্যাঁ, তোমরা হয়তো একটা প্রবাদ শুনছো যে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ সর্বনাশ। মানে তুমি যদি ভালো মানুষের সাথে চলো তাহলে তুমি স্বর্গে যেতে পারবা, মানে বেহেশতে যেতে পারবা। আর যদি তুমি খারাপ মানুষের সাথে চলো তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। তো এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের ক্লাসের সাথে খুবই মিল রেখে একটা প্রবাদ। অনেক পুরাতন একটা কথা, অনেক আগের গভীর বাড়ি একটা কথা। তো তোমাকে দেখতে হবে তুমি কি মানুষের ভালো দিকগুলো খুঁজে বের করতে পারো কিনা, তোমার ক্ষেত্রে মানুষের জন্য ভালো চিন্তা আসে কিনা। হ্যাঁ, এবং এটাও জরুরি যে তুমি যাদের সাথে চলতেছো তারা পজিটিভ কিনা, মৌমাছির মতো কিনা। আচ্ছা, অনেকগুলো বড় মানুষের কথাবার্তা বললাম, ঠিক আছে, যেগুলো বড় মানুষের জন্য। এখন তোমাদের জন্য গল্প বলতেছি খুব শুন। এর আগে একটা বিষয় তুমি একটু মনে মনে চিন্তা করো, ঠিক আছে, গল্প শোনার আগে, যে তোমার সাথে এমন কোন কোন মানুষ আছে যাদের সাথে কথা বলতে তোমার কষ্ট লাগে।
যাদের কথা শুনতে তোমার কষ্ট লাগে, তোমার কানে ভারী লাগে। ধরো তুমি হচ্ছে স্কুলে গেছো, যাওয়ার পরে তোমার কিছু বন্ধু আছে দেখবা তাদের সাথে চলতে তোমার ভালো লাগে, তাদের সাথে কথা বলতে তোমার ভালো লাগে। আর কিছু কিছু মানুষ আছে তারা শুধু শুধু তোমাকে এমন প্রশ্ন করবে যে আচ্ছা তোমার আব্বু কি রিক্সা চালায়, অথবা তোমার আব্বু আম্মুর পেশা নিয়ে, তোমাদের পরিবারের কোনো গোপন একটা বিষয় নিয়ে সে প্রশ্ন করবে। এই ধরনের কিছু মানুষ থাকে। আমরা যারা বড়রা আছি আশপাশে আমাদের এই ক্লাসের কথাগুলো শুনতেছি, আপনি দেখবেন আপনার অফিসের কলিগ, আপনার একটু প্রতিবেশী একজন, হ্যাঁ, এসে উনি এমন একটা কথা বলতে চেষ্টা করবে যেই কথাটা থেকে আপনি আনকমফোর্টেবল হয়ে যাবেন। তো এই ধরনের মানুষগুলো হচ্ছে নেগেটিভ মানুষ। হ্যাঁ, আমরা এই নেগেটিভ মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের মূল যে টপিকটা আর কি। হ্যাঁ, তো আমি একজনকে আজকে আনমিউট করব করে আমি তখন মোটামুটি একটা সামারি বললাম যে দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ হচ্ছে পজিটিভ, আর এক ধরনের মানুষ হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এক ধরনের মানুষ হচ্ছে মৌমাছির মতো, আরেক ধরনের মানুষ হচ্ছে মাছির মতো। তো আমরা নিজে চেষ্টা করব পজিটিভ মৌমাছি বা ভালো মানুষ যেটা আছে এটা হইতে, এবং যারা নেগেটিভ বা মাছি মানুষ আছে, খারাপ মানুষ আছে, তাদের থেকে দূরে থাকতে। কোনোদিনও আমরা মাছি মানুষকে ভালো করার চেষ্টা করব না। আমরা যদি ভালো করার চেষ্টা করতে চাই, যে মাছি তাকে যদি মৌমাছি বানাইতে চাই, তাহলে আমারই প্রবলেম হয়ে যাবে, আমার ব্রেইন নোংরা হয়ে যাবে। ঠিক আছে, তার থেকে তাকে ইগনোর করব, তার থেকে দূরে থাক। ঠিক আছে, অনেকে বলে যে তাকে একটু ভালো হওয়ার পথে আনার চেষ্টা করো ভাই, সেই না না ভাই, এটা তোমার দায়িত্ব না। তোমার যখন দায়িত্ব হবে তখন তুমি সেই দায়িত্ব পালন করবা, কিন্তু রাইট নাও তুমি যদি কোনো মাছি মানুষের সাথে চলো তাহলে তোমার শরীর নোংরা হবে, তোমার ব্রেইন নোংরা হবে। হ্যাঁ, এই জিনিসটাই বুঝবো ক্লাস। তো যারা যুক্ত হয়ে গেছে অলরেডি, একজন লোকও আজকের ক্লাস থেকে লিভ নিবা না। আজকের গল্পগুলো অনেক জরুরি, শোনো। যারা আগে শুনছো তারা আবার শুনবা, তোমরা যেন মানুষকে বলতে পারো। একদম হোমওয়ার্ক দেওয়ার আগ পর্যন্ত তোমরা সবগুলো কথা মন দিয়ে শুনবা। একটু লম্বা হবে ক্লাসটা, হয়তো 10-15 মিনিট বেশি হবে। তো কোনো অসুবিধা নাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমি একজনকে আনমিউট করবো, আদিলা আলম। আদিলা আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ তোমাদের ভালো। বাসা কোথায়? গুলশান 2। আচ্ছা, মনে করো তোমার বাসার আশপাশে তোমার কোনো প্রতিবেশী বান্ধবী বা ফ্রেন্ড আছে? আচ্ছা হ্যাঁ। আছে, ওর নাম কি? উম, আয়ামিন। আয়ামিন, ওকে। আয়ামিন কি তোমার সবচেয়ে ভালো বন্ধু? ওকে, সে কি তোমাদের বাসায় আসা যাওয়া করে? না। আসা যাওয়া করে, তোমাদের বাসায় আসা যাওয়া করে এবং তোমার ফ্যামিলি ফ্রেন্ডের মতো এমন একজনের নাম বলো, অথবা তোমার কাজিন, অথবা শিকা। শিখা। আচ্ছা, শিখার বয়স কত, তোমার সমান সে? আমার কাজিনের বয়স 7 বছর। আচ্ছা, 7 বছর, ওকে। তো শিখার বাসা কি তোমার বাসা থেকে অনেক বেশি দূরে না কাছাকাছি? ওর বাসা আদাবরে। ওর বাসা আতাপুর। আচ্ছা, তোমার বাসার আশপাশে কেউ নাই যে হচ্ছে তোমার বাসায় প্রচুর আসা যাওয়া করে মাঝে মধ্যে? এমন কেউ নেই? আচ্ছা, ওকে। ধরো শিখা হচ্ছে তোমাদের বাসায় আসা যাওয়া করে, ওকে, আতাপুর থেকেই। সে হচ্ছে প্রতিদিন তোমাদের বাসায় আসে, তোমার সে একজন ভালো ফ্রেন্ড, আবার সে তোমার কাজিন। তো একদিন শিখা আসার সময় তোমাদের বাসায় আসলে ওই যে মিষ্টি বা কোনো কিছু গিফট নিয়ে আসে না, তো সে হচ্ছে ধরো অনেকগুলো ময়লা নিয়ে আসছে। ঠিক আছে, রাস্তা থেকে কুড়িয়ে ডাস্টবিন থেকে তোমার পচা কলার চিল্কা, তারপরে হচ্ছে বিভিন্ন নোংরা যেগুলো থেকে তো অনেক দুর্গন্ধ ছড়ায়, ওই যে সিটি কর্পোরেশনের ডাস্টবিনে যে ময়লাগুলো থাকে, ওইখান থেকে সে হচ্ছে এক পলিথিন একদম ভরে ময়লা নিয়ে আসছে। আসার পর তুমি তো শিখার সাথে তোমার ফ্রেন্ডশিপলি রিলেশনশিপ, ঠিক না? তার সাথে বন্ধুত্বের মতো চলাফেরা, বা সে আসলে তোমার কাছে ভালো লাগে। এখন সে তোমার বাসায় এসে ধরো দরজায় নক করলো, এই দরজা খোলো আদিলা। তো তুমি দরজা খুলছো, সে একদম একটা হাসি দিয়ে তোমার গায়ে, তোমার রুমে একদম ময়লাগুলো মেরে দিছে। তোমার কাছে কেমন লাগবে? মানে রিয়েলি তুমি চিন্তা করো যে তোমার গায়ে হচ্ছে এক পলিথিন ময়লা একদম ছুঁড়ে মারছে, একদম তোমার রুম ছিটকে বিটকে ভরে গেছে, তোমার শরীর থেকে যে নোংরা পানি দিক দিয়ে টপ টপ করে পড়তেছে, আর এত বিচ্ছিরি গন্ধ যে তোমার একদম বমি হয়ে যাবে অবস্থা। তখন তোমার কেমন লাগবে? মানে রিয়েলি একটু কল্পনা করে বলো যে তোমার কাছে কি জিনিসটা ভালো লাগবে না খুবই বাজে লাগবে? খুব বাজে। খুবই বাজে লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এরপরেও যেহেতু শিখা তোমার ফ্রেন্ড বা তোমার কাজিন, তো তুমি চিন্তা করলা যে ও এমন একটা কাজ করলো, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তুমি ওয়েলকাম, বাসায় আসো, আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি।
ঠিক আছে, তুমি একদম তোমাদের যে আন্টি আছে বা যে তোমাদেরকে কাজে হেল্প করে, ওরে নিয়ে বা তুমি নিজেই সবকিছু পরিষ্কার করলা, ভালো করে গোসল টোসল করলা, করার পরে তার সাথে কথা বললা, সময় টময় দিলা, সে চলে গেল। পরের দিন আবার, ঠিক আছে, ঠিক ওই সকাল 10টায় আবার আসছে, দরজায় কলিং বেল দিল বা ঠক ঠক করে আওয়াজ করলো করে। দেন তুমি যখন হচ্ছে এই যে ছোট ছিদ্র দিয়ে দরজা দিয়ে তাকে দেখলা যে শিখা আসছে, এবং তার হাতে ওইরকম বড় একটা পলিথিন, ওইটাতে আরো বেশি নোংরা, মানে কালকে যতটুকু দুর্গন্ধযুক্ত নোংরা ছিল, ময়লা ছিল, এরকম এক ব্যাগ এক পলিথিন নোংরা নিয়ে সে আবার আসছে। তো তুমি যখন দরজা দিয়ে দেখছো যে আচ্ছা, এই এক পলিথিন নোংরা নিয়ে আসছে, তো তুমি কি তাকে ঢুকতে দিবা? না, কি বলবা? বলবো যে আহ, তুমি যেখান থেকে আসছো তুমি সেখানে চলে যাও। এই বাসায় হচ্ছে কি ঢুকতে দিব না, কারণ তুমি আচ্ছা, কেন ঢুকতে দিবা না? কারণ ও অনেক ময়লা আবর্জনা নিয়ে আসছে। আচ্ছা, ময়লা আবর্জনা নিয়ে এসে তোমার বাসা নোংরা করে দিছে, তাই না? ওকে, তার নাম হচ্ছে শিখা। যে একদিন শুধুমাত্র তোমার গায়ে ময়লা মারছে, নিক্ষেপ করে দিছে, তারপর হচ্ছে একদম গার্বেজ দিয়ে তোমার রুম ভরায় দিছে। তাকে তুমি পরের দিন সে যদি তোমার বাসায় আসে, তুমি, সে তোমার কাজিন, সে তোমার ফ্রেন্ড, সে তোমার সমবয়সী, ঠিক আছে, এমন একটা মানুষ হওয়া সত্ত্বেও তুমি কি করবে না, তার জন্য দরজাই খুলবা না। এটাই তো বাস্তবতা, তাই না? কেন দরজা খুলবা না? সে তোমার বাসা নোংরা করে দিচ্ছে, রাইট? তো বাস্তব জীবনে তুমি যাদের সাথে চলাফেরা করো, তুমি স্কুলে যাদের সাথে যাও, ধরো তোমার বাসার আশপাশে তুমি যাদের সাথে অল্প সময় তুমি বুঝতেও পারো না, তুমি হচ্ছে একজন মানুষের সাথে সময় কাটাও, একজন মানুষের সাথে থাকো, চলাফেরা করো, তো সে মানুষটা তোমার ব্রেইনকে নোংরা করে দেয়। একটু চিন্তা করে বুঝবা আমার কথাটা, হ্যাঁ? কিভাবে নোংরা করে, ব্রেইনকে কিভাবে নোংরা করে। সে একটা পচা কথা বলে, ঠিক আছে, অথবা তোমাকে এমন কিছু একটা বলে তোমার পারিবারিক ইস্যু নিয়ে, তোমার ব্যক্তিগত জিনিস নিয়ে। ধরো তোমার সবকিছু ঠিক আছে, হ্যাঁ, জাস্ট তোমার ছোট্ট একটা প্রবলেম, তোমার যে সবকিছু ঠিক আছে সে এই বিষয়ে বলবে না, তোমার ওই প্রবলেমটাকে সে আইডেন্টিফাই করবে, করে ওইটা নিয়ে চর্চা করবে। যে তোমার তো এই প্রবলেম, তুমি তো পরীক্ষায় একটা সাবজেক্টে খুবই কম নাম্বার পাইছো, তোমার ব্রেনকে নোংরা করে দিবে। তোমার কি এমন কোনো ফ্রেন্ড আছে যে হচ্ছে, যার সাথে তুমি কথা বললে আনকমফোর্টেবল হয়ে যাও, বা যার সাথে কথা বলে তোমার ব্রেন অস্থির হয়ে যায়, মানে যে খুবই নেগেটিভ কথা বলে, এই ধরনের কোনো ফ্রেন্ড কি আছে? আচ্ছা, থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। যদি এখন না থেকে থাকে, ভবিষ্যতে হবে। ওকে, তো আমরা ভবিষ্যতের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি আজকের ক্লাস থেকে। এমন মানুষ সবার আছে। তুমি তোমার আম্মুকে যদি জিজ্ঞেস করো যে তোমার জীবনে কি তোমার কোনো নেগেটিভ প্রতিবেশী আছে, অথবা তোমার নেগেটিভ কোনো ফ্রেন্ড আছে, দেখবা তোমার আব্বু আম্মুর আছে, বা আরেকটু যারা বড় তাদের আছে, তোমাদেরও আছে। তো তোমরা হয়তো অনেক সময় নেগেটিভ জিনিসটা কি এটা বুঝতে পারো না। ঠিক আছে, যে এটা তোমার ব্রেনের জন্য ক্ষতিকর হচ্ছে, এটা তোমার ব্রেনের জন্য নোংরা হচ্ছে, প্রেসার হচ্ছে, গার্বেজ হচ্ছে, এই জিনিসটা কি বুঝতে পারো না। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। ওকে, তো এই যে তোমার যে ফ্রেন্ড বা কাজিন, ওর নাম কি শিখা, শিখাকে নিয়ে যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা হচ্ছে আমরা ব্রেইনের ক্ষেত্রে চিন্তা করব, হ্যাঁ, যে আমাদের বাসায় যদি কেউ এক পলিথিন গার্বেজ নিয়ে এসে ফেলে দিয়ে যায়, ময়লা নিয়ে এসে ফেলে দিয়ে যায়, আমরা যেমন তাকে বাসায় ঢুকতে দেই না, বাস্তবে কিছু মানুষ আমাদের সাথে আছে, কথার মাধ্যমে আমাদের ব্রেইনকে নোংরা করে ফেলে। কিসের মাধ্যমে? কথার মুখের মাধ্যমে। কথার মাধ্যমে তারা এমন নেগেটিভ কথা বলে, তারা এমন দুশ্চর্চা করে, তো যে জিনিসটা আমাদের ব্রেনকে অস্থির করে দেয়। ধরো আমি তোমাকে একটা খারাপ কথা বললাম, পচা কথা বললাম, হ্যাঁ, আমি যদি তোমাকে জাস্ট আজকে একটা কথা বলি, তোমার হাসি খুবই সুন্দর মাশাআল্লাহ, মনে করো আমি তোমাকে বলতেছি তোমার হাসিটা একটু সুন্দর না, জাস্ট আমি এই একটা কথা বলছি, হ্যাঁ, এখন কি হবে, তুমি যখন হাসতে যাবা, তুমি ঠোঁট খুলে হাসতে পারবা না। অটোমেটিকলি তোমার একটা মানে মাইন্ড আছে, ওটাকে সাবকনসিয়াস মাইন্ড বলো। একটা হচ্ছে সচেতন মন, আর একটা হচ্ছে অবচেতন মন। তো তোমার অবচেতন মন ওই জিনিসটাকে ধরে ফেলবে। আমার কথাটা আদিলা তুমি খেয়াল করো, তোমাকে দিয়ে সবাইকে বোঝাচ্ছি, হ্যাঁ। ধরো আমি যদি তোমাকে বলি যে তোমার হাসি সুন্দর না, এরপর থেকে তোমার হাসি সুন্দর হইলেও তুমি যখন এরপর থেকে হাসি দিবা জীবনে কখনো, অটোমেটিকলি তোমার হাতটা মুখে চলে আসবে। ঠিক আছে, মানে তোমার ব্রেইনে এই জিনিসটা সিগন্যাল দিবে, মনে হবে তোমার কাছে যে আমার হাসিটা মনে হয় সুন্দর না। তুমি কি বুঝতে পারতেছো আমার কথা? তার মানে আমি এই যে কথাটা বললাম যে তোমার হাসি সুন্দর না, এটা একটা নেগেটিভ কথা বললাম। এমন যে কোনো নেগেটিভ কথা নেগেটিভ মানুষেরা বলে, এনিথিং। ধরো তোমার ফ্যামিলি নিয়ে, তোমার বাবার একটা দোষ একজন তোমার কাছে চর্চা করতেছে,
সেটা তোমার আন্টিও হইতে পারে, সেটা তোমার আম্মুও হইতে পারে। ঠিক আছে, যে তোমার বাবার ব্যাপারে একটা নেগেটিভ ওয়ার্ড বলছে, যখনই তুমি তোমার বাবাকে দেখছো, দেখার পর তোমার ব্রেইনে আসবে কি, যে আচ্ছা আমার বাবা নেগেটিভ, বা তোমার ব্রেইনে এটা সারাক্ষণ চলতে থাকবে। এই জিনিসটাকে, এই নোংরাটাকে তুমি পরিষ্কার করতে পারবে। তোমার বাসায় যদি কেউ নোংরা ফেলে দিয়ে যায়, তুমি তো এটা পরিষ্কার করতে পারবা, ক্লিন করতে পারবা, তাই না? কিন্তু তোমার ব্রেইনে যদি কেউ নোংরা ফেলে দিয়ে যায়, ময়লা ফেলে দিয়ে যায়, ওই ময়লাটা কখনো পরিষ্কার হবে না। ঠিক আছে? তো আমাদের করণীয় কি, আমরা যারা পজিটিভ মাইন্ড সেটআপের মানুষ হইতে চাই, আমরা যারা আদর্শ মানুষ, ভালো মানুষ হইতে চাই, আমরা সব সময় খেয়াল করতে হবে ওই যে মাসির এক্সাম্পল। ঠিক আছে, যে কে আমার দিকে পজিটিভ, কে আমার দিকে নেগেটিভ, কার সাথে আমি যখন চলাফেরা করি, সময় কাটাই, আমার সাথে পজিটিভ কথা বেশি বলে, মানে ভালো কথা বেশি বলে, তার সাথে আমি চলবো, তার কথা আমি শুনবো। আর কে হচ্ছে আমার সাথে মাঝে মধ্যে নেগেটিভ কথা বলে, আমি তার থেকে দূরে থাকবো। আমি কিন্তু বলি নাই যে তাকে সংশোধন করবো, তাকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি নেগেটিভ কথা বলবা না, এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, তার থেকে কি করব, তাকে ইগনোর করবো, তার থেকে দূরে থাকবো। সবাই কি বুঝতে পারতেছো? সাবিল, তাসিন, দিনাত, মারিয়াম, এরা কি বুঝতে পারতেছে? তারপরে হচ্ছে এটা কেটা, আরিফ হোসেন, আরিফ হাসান, এমনি আরিফ হাসান, নোমান ইউসুফ। এরপরে এটাকে ইএসএ হ্যান্ড রাইজ করে রাখছে কেন ক্লাসের মাঝখানে? বুঝে না নাকি এখনো? এতদিন হয়ে গেছে ক্লাসের। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? তোমাদের সাথে যখন কেউ আবার হ্যান্ড রাইজ করতেছে, তোমাদের সাথে যখন কেউ নেগেটিভ কথাবার্তা বলতে আসবে, তোমাদের সাথে যখন কেউ নেগেটিভ আচরণ করবে, তার থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। কি করতে হবে? দূরে থাকতে হবে, তার থেকে তাকে ইগনোর করতে হবে। তার সাথে চলা যাবে না, সে যেই হোক। মানে তোমার নামে শুধু সে দোষ চর্চা করে, তোমার খারাপ গুলো সে চর্চা করে, তার থেকে তোমাকে দূরে থাকতে হবে। কথা বুঝে আসছে? যে তোমাকে ভুল ধরিয়ে দেয় তার থেকে না, যে তোমার ব্রেনকে ময়লা করে, এটা বুঝতে হবে। তোমরা কিন্তু ভুল বুঝতে প্রবলেম হয়ে যাবে। ওকে, এখন আমি দু একজনকে জিজ্ঞেস করবো র্যান্ডম, হচ্ছে একটু বড় যারা, আমি দেখি তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা। কারণ একটু বড় যদি ভুল বুঝে থাকো, তাহলে এটা নিয়ে অনেক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, অভিভাবকদেরকে এই জন্য আজকে একটু আশপাশে থাকতে বলছি, যেন বাচ্চাদেরকে আপনারা জিনিসটা বোঝাইতে পারে। এই জিনিসগুলো বড় হয়ে বোঝার না, এই জিনিসটা ছোটবেলায় বোঝা। কারণ ছোটবেলা বাচ্চারা এমন কিছু মেমোরি ক্রিয়েট করে ফেলে অন্য অন্য আশপাশের বাচ্চাদের থেকে, অথবা নেগেটিভ মানুষের কাছ থেকে, যেটা তাকে সারা জীবন পীড়া দেয়। এখনই এক্স্যাক্টলি 5 থেকে 15 বছর বয়সের ভিতরেই এই জিনিসটা শেখা, যে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে, তাকে ইগনোর করতে হবে। তার সাথে থেকে থেকে তার কাছ থেকে ভালো জিনিসগুলো নিব, তার খারাপ জিনিসগুলো থেকে। অনেকে বলে যে অমুকের ভালো জিনিসগুলো দেখ, খারাপ জিনিসগুলো ইগনোর করে, এভাবে হবে। যে নেগেটিভ, তার থেকে দূরে থাকতে হবে। নেগেটিভ মানে হচ্ছে বাই ন্যাচারাল সে নেগেটিভ, সে হচ্ছে মাছি, মানে তাকে ছেড়ে দিলে সে ময়লাতে গিয়ে বসে। আর মৌমাছি টাইপের মানুষ, যে তাকে ছেড়ে দিলে সে ভালো জিনিসগুলোতেই বসে। একদম, মানে যারা হচ্ছে একদম মাছির মতো, যে শুধু খারাপের দিকেই ফোকাস করে, তার মুখ দিয়ে শুধু কথা যখন বলে, তখন খারাপ কিছুই বের হয়, নেগেটিভিটি বের হয়। তার থেকে দূরে থাকতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি সাবিলকে একটু আনমিউট করব, সাবিলকে দেখা যাচ্ছে না, কোথায় সে? হ্যাঁ, কারণ কথা বলতে পারে এমন মানুষের সাথে কথা বলা দরকার এই ক্লাসটা অন্তত। আচ্ছা সাবিল, তুমি বলো, কি বুঝতে পারলা, মানে এতটুকু আলোচনা থেকে? আমরা কিন্তু গল্প বলবো, এখনো গল্পে যেতে পারিনি, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যে ফার্স্ট অফ অল আমাদের শিক্ষা হচ্ছে, আমরা আমাদের যে বয়স, আমরা নেগেটিভ মানুষ থেকে দূরে থাক, এবং আমাদের বাবা মার উচিত তাদের আশপাশে যে নেগেটিভ মানুষ আছে, ঠিক আছে, ধরো তোমার আম্মুর একজন বান্ধবী আছে পাশের বাসায়, তো তুমি তোমার আম্মুকে বলবা যে আম্মু, তোমার যদি এমন কোনো নেগেটিভ বান্ধবী থাকে, যার সাথে যখন তোমার কথা হয়, সে তখন এমন একটা খোঁচা মেরে কথা বলে যেটা থেকে তুমি কষ্ট পাও, তাহলে তোমার উচিত হবে তার থেকে দূরে থাকা। ঠিক আছে, তোমার আম্মুর এমন কিছু বান্ধবী অবশ্যই আছে। ঠিক আছে, তো তোমার আম্মুর যে দুর্বলতা গুলো, বা তোমাদের যে পারিবারিক ঘাটতি গুলো, এটাকেই উনি একটু খোঁচা মেরে ওনার ব্রেনকে অস্থির করে দেয়। এটা হচ্ছে ঠিক ওই যে আহ কি জানে নাম, আদিল আলমের যে ফ্রেন্ডের কথা বললাম, কাজিনের কথা, শিখা, ওই যে গার্বেজ নিয়ে আসছে, ময়লা নিয়ে আসছে, এরকম ব্রেনকে ময়লা করে দেয়। এখন আর ভালো লাগে না, খালি ওই জিনিসটাই মনে পড়ে, ওই জিনিসটাই মনে পড়ে। সে হচ্ছে মাছির মতো। ঠিক আছে, ওই মাছি থেকে দূরে থাকতে হবে। আচ্ছা সাবিল, বলো তুমি কি বুঝতে পারছো?
দ্রুত, ফাস্ট। যে তোমাকে আমি আমি প্রসিজার বুঝতে দিব। পারছি যারা নেগেটিভ নেগেটিভ মানুষের কাজটা কি এটা আগে বলো সাবিক। নেগেটিভ মানুষের সাথে চলা যাবে না, আর পজিটিভ মানুষের সাথে চলা লাগবে। ওকে, নেগেটিভ মানুষের কাজটা কি? তুমি ভিডিওটা অন করো। ভিডিওটা অফ হয়ে গেছে। না, সাবিলের সাথে কথা বলে মজা পাচ্ছি না। আমি বলতেছি নেগেটিভ মানুষের কাজ কি, ওরা কি করে, তুমি কিভাবে নেগেটিভ বুঝবা যে সে মানুষের নেগেটিভ কাজ মানুষ? হলো আমাদের ব্রেনকে ময়লা করে। ব্রেনকে ময়লা করে, এটা তো আমি এক্সাম্পল দিতে গিয়ে বললাম, বাস্তবে ওরা কি করে? তুমি কি বুঝবা, তুমি কি দেখবা যে তোমার ব্রেন ময়লা করতেছে? এটা তো আমি বোঝানোর জন্য বলছি যে ওরা আমাদের ব্রেনকে ময়লা করে, কিন্তু বাস্তবে ওরা কি করে? তুমি কিভাবে বুঝবা যে তোমার ফ্রেন্ড সে নেগেটিভ, সে মাসি, এটা কিভাবে বুঝবা? মানে সে একটা খারাপ কথা বললো, সে হ্যাঁ, একটা খারাপ সে খারাপ কথা বলবে, কি বলবে? খারাপ কথা। সে তোমাকে ডিমোটিভেট করবে, কি করবে? উৎসাহিত করবে না, তুমি কিভাবে ভালো রেজাল্ট করবে ওইটা নিয়ে সে কিছু বলবে না। ঠিক আছে, তোমার একটা কিছু খারাপ হয়ে গেছে, তোমাকে ডিপ্রেশনে ফেলে দিবে, তোমাকে চাপে ফেলে দিবে। তুমি কিছুই বলতে না পারলেও এটা বুঝতে পারতেছো যে কে তোমার আশপাশে মাছির মতো মানুষ, কে নেগেটিভ মানুষ। এটা বুঝতে পারতেছো কিনা, যে কার সাথে কথা বলে জি। তুমি আনকমফোর্টেবল হয়ে যাও। ঠিক আছে, সে যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, এমন হইতে পারে যে সবচেয়ে তোমার ভালো বন্ধু, কিন্তু সে যখন তোমাকে কথা বলে সে তোমাকে আঘাত দিয়ে কথা বলে। আমি কিন্তু এটা বুঝাই নাই যে যে তোমার দোষ ধরে দেয়। কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু মানুষ থাকবে, তারা হচ্ছে মৌমাছি, ভালো মানুষ, কিন্তু তারা তোমাকে ভুল ধরিয়ে দিবে। হ্যাঁ, যে সাবিল, তুমি এটা করতেছো, তুমি এটা করলে ভালো হবে তোমার জন্য। ঠিক আছে, তোমার এটা দিয়ে তোমার ক্ষতি হচ্ছে, তুমি পিছনে পড়ে যাচ্ছ, তুমি এইভাবে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তুমি কি করতেছো, তুমি এইভাবে পড়ো না, তাহলে এটা তোমার নেগেটিভ হইলো না, ভুল হইলো না, তোমার ভুল ধরিয়ে দেওয়া হইলো। ভুল ধরিয়ে দিলে সে মাছি না, ভুল ধরিয়ে দিলে সে মৌমাছি, বাট দোষ চর্চা করলে সে মাছি। বুঝতে পারছো? মানে সে হচ্ছে তোমার দোষ চর্চা করে, জি। সে তোমাকে আনকমফোর্টেবল করে, সে তোমাকে মেন্টাল পেইন দেয়। ঠিক আছে, সে মানুষের কাছে গিয়ে তোমার দোষ বলে, সে মানুষের কাছে তোমাকে ছোট করতে চেষ্টা করে। তুমি দেখবা এমনি খুব ভালো চলতেছে, কাঁধে কাঁধ মিলে হচ্ছে দুইজনে খেলতেছো, হাঁটতেছো, দৌড়াইতেছো, যখনই সুযোগ পাইছে সে তোমাকে একটা ল্যাং দিয়ে ফেলে দিচ্ছে। মানে পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিবে এরকম না, বাস্তবে, মানে তোমার কেরিয়ারে, তোমার পড়ালেখা, তোমার স্টুডেন্ট লাইফেই সে যখনই সুযোগ পাবে তোমাকে একটা আঘাত মেরে দেবে। তুমি যদি এই সমস্ত মানুষকে না চিনতে পারো তাহলে তুমি আদর্শ মানুষ হতে পারবে না। মানে তুমি এমন একটা মানুষই হইতে পারবে না, মানে তারা তোমার মাথায় গার্বেজ দিয়ে দিয়ে মাথাকে পরিপূর্ণ করে রাখবে, মানে ময়লা দিয়ে তুমি যে পজিটিভ জিনিস খুঁজে বের করবা, একটা পজিটিভ কিছু চিন্তা করবা, ওই সময় পাবা না তুমি। এই সমস্ত মানুষ দিয়ে আমাদের বাংলাদেশ ভরা। তাহলে আমাদেরকে জন্মের পর থেকে এগুলো শেখানো উচিত, মানে একদম আরো ছোট থাকতে, তুমি বড় হয়ে গেছো, তুমি যেন পজিটিভ মানুষ চিনতে পারো, তুমি যেন নেগেটিভ মানুষ চিনতে পারো, এগুলো স্কুলে আলোচনা হওয়া উচিত ছিল। আমি আমার স্টুডেন্টদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, ওদেরকে চেনাইতে চেষ্টা করবো, তোমরা আমার স্টুডেন্ট, তোমাদেরকেও আমি চেনাচ্ছি, বোঝাচ্ছি জিনিসটা। তো আমি এটা নিয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু তোমাদের কোর্স শেষ হওয়ার আগে আগেই পজিটিভ মানুষ নেগেটিভ মানুষ চেনার যোগ্যতা অর্জন করতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, যারা আরো ছোট তাদেরকে বাবা মা বুঝিয়ে দেবে বিষয়গুলো। হ্যাঁ, তো তোমরা যাদের সাথে কথা বলে আনকমফোর্টেবল হয়ে যাও, ঠিক আছে, অর্থাৎ যে তোমার ব্রেনে শুধু গার্বেজ ছড়ায়, যে তোমার মাথাকে ময়লা করে দেয়, যে তোমার সাথে খারাপ কথা বলে, সারাক্ষণ খারাপ জিনিস চর্চা করে, তার থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম শিক্ষা। কারণ আমি একজন পজিটিভ মানুষ হইতে চাই, আমার আশপাশ কি লাগবে, উকি উকি লাগবে, অনলি কোয়ালিটি পিপল লাগবে। আমার আশপাশে যদি নেগেটিভ মানুষ থাকে, যারা মাছির মতো, তাইলে আমি ভালো মানুষ হইতে পারবো না। ঠিক আছে, আমি আবার ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে। এখানে স্ক্রিনে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটা ছবি হচ্ছে মৌমাছি আর একটা ছবি হচ্ছে মাছি। মৌমাছি সে যেখানে ফুল পাবে, যেখানে ভালো জায়গা পাবে সেখানে গিয়ে বসবে। মাছি যেখানে খারাপ জিনিস পাবে, নোংরা পাবে, মাছি সেখানে গিয়ে বসবে। ঠিক আছে, এই মাছিগুলো হচ্ছে খারাপ মানুষের এক্সাম্পল, মৌমাছিটা হচ্ছে ভালো মানুষের এক্সাম্পল। ভালো মানুষ সব সময় তোমার ভালো গুণগুলোর বিষয়ে চর্চা করবে, তোমার ভালো দিকগুলো দেখবে,
মাছির মতো যারা খারাপ মানুষ যারা, তারা শুধু তোমার দোষগুলো দেখবে, নেগেটিভ মানুষ তোমার দোষ দেখবে, দোষ চর্চা করবে। তোমাকে মাছি আর মৌমাছি মানুষ চিনতে পারতে হবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, দুই একজন হচ্ছে ইয়া করে রাখছে, হ্যান্ড রাইজ করে রাখছে, নুজাহাত অঞ্জম আর হচ্ছে ফাতিমা। ফাতিমাকে আগে আনমিউট করতেছি, একটু দ্রুত করো, আমাদের ক্লাসটা একটু বড়, আমরা দুই তিনটা গল্প বলবো, তো যত দ্রুত শেষ আসসালামু করা যায়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলো। উম, হ্যান্ড রাইজ করে রাখছো কেন, দ্রুত বলো। উম, মাছি, ওই যে এখানে যে ছবি, ওটা কি ময়লা নাকি পাথর? এটা ময়লা বা হচ্ছে এই যে পায়খানা থেকে কিছু একটা নোংরা, এই টাইপের কিছু আর কি। তুমি এটা বলার জন্য এত জরুরি মুমেন্টে হ্যান্ড রাইজ করছো? নুজহাত আঞ্জুম, নুজহাত হ্যান্ড রাইজ করে রাখছে কেন? আর কেউ হ্যান্ড রাইজ করেন না? নুজহাত তো আনমিউটই করতেছেন। ঠিক আছে, আমরা হচ্ছে প্রশ্ন উত্তর পরে নিব, কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ? আমাদের ক্লাসটা লম্বা হয়ে যাবে, আমরা আজকে শেষে প্রয়োজনে লং টাইম থাকবো, লম্বা কথাবার্তা বলবো, এমনকি চ্যাট বক্সটাও বন্ধ করে রাখছি, যেন হচ্ছে কেউ আমাকে প্রশ্ন করে বিভ্রান্ত করতে না পারে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বোঝার, ঠিক আছে? আমাদের ক্লাসটা হচ্ছে আজকে অনেকগুলো গল্প মনে রাখার, তো আমাদেরকে বুঝতে হবে ক্লাসের কথাগুলো। তো বোঝার ক্লাসে আরেকজনও হ্যান্ড রাইজ করবে না, হ্যাঁ? বারবার হ্যান্ড রাইজ করলে আমি ক্লাস রিমুভ করে দেবো। 52 জন এখন হচ্ছে জয়েন আছে, তো কারো যেন সময় নষ্ট না হয়, ডিস্টার্ব না হয়। আমি শেষে লং টাইম তোমাদেরকে প্রশ্ন উত্তর সেশনে সময় দেবো, সারাক্ষণ বসে থাকবো, তোমরা যেটা বলতে চাও আমি শুনবো। একজনও আর হ্যান্ড রাইজ করবে না, হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত, ওকে? যেটা বলতেছিলাম, মাছি আর মৌমাছি। তাহলে ভালো মানুষ মাছি কি করে? মাছি সবসময় ময়লার উপরে গিয়ে বসে, আর মৌমাছি সবসময় ফুলের উপর গিয়ে বসে, ঠিক আছে? এইখানে পাথর বা এই যে নোংরা নিচে ময়লা দেখা যাচ্ছে, এগুলো দিয়ে বোঝানো হয়েছে কি, যে মাছি তো এখানেই বসবে। এই এই দৃশ্যটাতে যদি একটা মাছি ছেড়ে দিই, একটা মাছি গিয়ে এই ফুলটার উপরে বসবে না, আর একটা মৌমাছিকে ছেড়ে দিলে সে ফুলটার উপরে গিয়ে বসবে, সে মৌমাছিটা এসে এখানে বসবে না। তো ভালো মানুষ যারা আছে তারা কি করবে? তোমার ভালো গুণটাকে দেখবে, খারাপ মানুষ যারা আছে তোমার দোষটাকে দেখবে, ওকে? ঠিক আছে, ফার্স্ট যে গল্পটা বলবো এটা হচ্ছে এক রাজার। তোমরা দাদা দাদির কাছ থেকে হয়তো এই গল্পটা শুনছো, তোমাদের অভিভাবকরাও শুনছে, আমিও ছোটবেলায় প্রচুর শুনছি, আমি জানি না আমি কার কার কাছে শুনছি, আমি অনেকের কাছে শুনছি। তো এক রাজা আর তার মন্ত্রী দুইজনে ছিল খুবই ভালো বন্ধু। মন্ত্রী ছিল পজিটিভ মাইন্ড সেটআপের, ভালো মনের অধিকারী। কোনো একটা ঘটনা ঘটলে, কোনো একটা দুর্ঘটনা হইলো, সে বলতো যা করে ভালোর জন্য, যা হয় ভালোর জন্য হয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমাদেরকে বলতে হবে আমার সাথে এই শব্দটা, ঠিক আছে? এই যে দিনাত মারিয়াম গল্পটা জানে, এই দিনাত মারিয়াম মন্ত্রী কি বলে সব সময়? আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওকে? তোমরা সবাই আমার সাথে বলো এই গল্পটা যেন তোমরা তোমাদের ফ্রেন্ডকে শোনাইতে পারো। খুবই মজার চমৎকার একটা গল্প, হ্যাঁ? এক রাজা ছিল আর এক মন্ত্রী ছিল, তারা দুইজন কি ভালো বন্ধু। মন্ত্রীর অভ্যাস হচ্ছে সে খুবই পজিটিভ মাইন্ড সেটআপের মানুষ, সে সবসময় শুধু সবাইকে বলে আল্লাহ যা করে কিসের জন্য করে? ভালোর জন্য করে, যা হয় ভালোর জন্য হয়। মন্ত্রী শুধু এটাই বলে সবসময়, যে কোনো একটা ঘটনা হইলে শুধু বলে কি যা হয় ভালোর জন্য হয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একবার রাজা, সে হচ্ছে শিকারের জন্য পাগল, সে হচ্ছে শিকারের নেশা। আগের দিনের রাজাদের এই যে তীর ধনুক দিয়ে হচ্ছে খরগোশ হরিণ এগুলো শিকার করার খুব নেশা ছিল, তো রাজারও শিকার করার নেশা, যুদ্ধ করার জন্য নেশা। তো সে অস্ত্র মুছে নিজের হাতে, এগুলোর যত্ন করে নিজের হাতে, ঘোড়াকে যত্ন করে নিজের হাতে। একদিন প্রাসাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজার যে বড় তরবারিটা আছে ওই তরবারিটাকে মুছতেছে, ঠিক আছে, একটা ন্যাকড়া দিয়ে, কাপড় দিয়ে। তো হঠাৎ করে মন্ত্রীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, অন্যমনস্ক হয়ে রাজার হাত থেকে তরবারিটা পড়ে গেছে নিচে। নিচে পড়ে তরবারিটা একদম রাজার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে পড়ছে। পায়ের বৃদ্ধাঙ্গুলিটা একদম আলাদা হয়ে গেছে কেটে, একদম বৃদ্ধাঙ্গুলিটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সাথে সাথে রাজা তো চিৎকার করে উঠছে, আর মন্ত্রী বলে কি আল্লাহ যা করে ভালোর জন্য করে, যা হয় ভালোর জন্য হয়, কোনো চিন্তা করিয়েন। রাজা আরো রেগে গেছে, কি ব্যাপার, আমার আঙ্গুল কেটে গেছে পায়ের, তুমি বলতেছো আল্লাহ যা করে ভালোর জন্য করে, তুমি আমার বন্ধু না শত্রু? তোমার মতো বন্ধুর চেয়ে শত্রু ভালো। তো রাজা রেগে টেগে আহ যারা জেলার ছিল, জল্লাদ ছিল, জল্লাদদেরকে ডেকে নিয়ে আসছে, এই জল্লাদ, আমার চিকিৎসা পরে আমার বন্ধু নামের কলঙ্ক এই মন্ত্রীকে আগে জেলে ঢুকাও। ঠিক আছে, রাজা এতটাই রেগে গেছে। তো যখন জেলে ঢুকানোর জন্য পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রীকে একদম জেলের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন মন্ত্রী কি বলে, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, যা হয় ভালোর জন্য। রাজা আরো রেগে গেছে, যে সব পাগল হয়ে গেছে এটা।
ঠিক আছে, এরকম একদম রাজা রেগে টেগে ফায়ার। এখন কি হয়েছে, রাজা একটু চিকিৎসা টিকিৎসা করছে, পায়ের আঙ্গুলে ব্যান্ডেজ করছে, সবকিছু করে টরে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছে। ওইদিকে মন্ত্রী প্রায় 2-3 মাস ধরে জেলে বন্দি। তো একদিন রাজা যখন সুস্থ হয়েছে, অনেকদিন পরে, আরো 3-4 মাস পরে, তো সুস্থ হওয়ার পরে একটু ভালো লাগতেছে, পায়ের আঙ্গুলটাও শুকাইছে, গাটা শুকায় গেছে। এখন রাজা বিছানা থেকে উঠে আর ভালো লাগতেছে না। রাজা যেহেতু শিকারের অভ্যস্ত শিকারী, সে সে চিন্তা করতেছে, আমি আর যদি আজকে একটু শিকার টিকার করি তাইলে মনে হয় আমার ভালো লাগবে। আমার বিছানায় এভাবে শুয়ে বসে থাকতে, প্রাসাদে শুয়ে বসে থাকতে ভালো লাগে। তো পুরা সৈন্যবাহিনীকে বলছে যে সবকিছু রেডি করো, আমি শিকারে যাব। তো সবাই ঘোড়া টোরা সবকিছু রেডি করছে, তীর ধনুক রেডি করছে শিকারে যাওয়ার জন্য। সবসময় ওই মন্ত্রী, রাজার যে বন্ধু ছিল, সে সাথে যেত। তো আজকে মন্ত্রী যেহেতু জেলে বন্দি, মন্ত্রী আর যাচ্ছে না, মন্ত্রী জেলেই আছে। রাজা হচ্ছে তার দলবল নিয়ে শিকারে গেছে মন্ত্রীকে রেখে। তো শিকারে যাওয়ার পরে রাজার যে ঘোড়াটা ছিল আর মন্ত্রীর ঘোড়াটা যেটা ছিল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল। আর সৈন্যদের ঘোড়াগুলো রাজার চেয়ে একটু দুর্বল। সৈন্যদের ঘোড়াগুলো সৈন্যদের মতো, আর রাজার ঘোড়া তো একটু শক্তিশালী হবে। তো রাজা হঠাৎ করে দেখে একটা হরিণ বা একটা শিকার কোনো কিছু, ওইটা দেখে ওইটার পিছনে ঘোড়াকে তাড়া করতেছে। এভাবে হচ্ছে ঘোড়াকে তাড়া করতেছে, করতে করতে কখন যে সৈন্যরা পিছনে পড়ে গেছে, সৈন্যরা হারায় গেছে, রাজা বলতেই পারে না। রাজা শিকারের পিছনে ছুটতেছে ছুটতেছে ছুটতেছে, একদম গহীন জঙ্গলের একদম মাঝামাঝির দিকে চলে গেছে, ভেতরে চলে গেছে। তো জঙ্গলে এক ধরনের মানুষ বসবাস করে, এরা হচ্ছে জঙ্গলি মানুষ, ঠিক আছে। থাকে না হাম্বা হাম্বা হু করে করে, একদম শরীরে এরকম কালি টালি মেখে রাখে। এক ধরনের মানুষ থাকে না, জঙ্গলের মানুষ, ওই যে দেবীর পূজা করে, মানুষ পেলে চিরিমিরে খেয়ে ফেলে। এরকম জঙ্গলিদের হাতে কি রাজা ধরা পড়ে গেছে। রাজা শিকার ধরতে ধরতে কি হয়েছে, জঙ্গলিদের হাতে ধরা পড়ছে। এখন জঙ্গলিরা দেখে, আল্লাহ এত সুন্দর মানুষ, তাকে তো আমাদের দেবীর কাছে নিয়ে হচ্ছে একদম জবাই করতে হবে, পূজা দিতে হবে, বলি দিতে হবে। তারা রাজাকে একটা বাঁশের সাথে লম্বা করে বেঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বানর যেভাবে শিকার করে জোলায় নিয়ে যায়, এইভাবে নিয়ে গিয়ে রাজাকে গোসল করাইছে, সুন্দর করে ধোয়াইছে, কাপড় চোপড় সব ফেলে দিছে, একদম খালি গায়ে করে রাজাকে দেবীর কাছে নিয়ে যাবে। এই মুহূর্তেই হঠাৎ একজন দেখে রাজার পায়ের একটা আঙ্গুলি নাই। বৃদ্ধাঙ্গুলিটা কি নাই? নাই একদম। তো ওদের একটা নিয়ম ছিল, নিয়মটা হচ্ছে তারা দেবীর জন্য যাকে পূজা দিবে, তার শরীরে কোনো কাটাছেঁড়া থাকতে পারবে না, সে কোনো প্রতিবন্ধী হইতে পারবে না, তার একটা কোনো অঙ্গ নাই, এরকম হইতে পারবে না। একজন সুস্থ মানুষকে বলি দিতে হবে। তো তাদের বিশ্বাস যে একজন সুস্থ মানুষকে যদি বলি দেওয়া হয় তাহলে দেবী খুশি হয়। আর যদি অসুস্থ মানুষ বা প্রতিবন্ধী মানুষ বা যার অঙ্গ নাই, এমন মানুষকে যদি বলি দেওয়া হয় তাহলে দেবী খুব রাগ করে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো তারা চিন্তা করলো যে হা, হয়তো দেখতে দেখতে সবকিছু সুন্দর ছিল, হয়তো হৃষ্টপুষ্ট হেলদি ছিল, দেবী খুবই খুশি হইতো, কিন্তু তার একটা আঙ্গুল নাই। আচ্ছা, কি আর করা যাবে, আঙ্গুল ছাড়া মানুষকে তো আমরা বলি দেই না, তাকে তাকে ছেড়ে দাও। তো রাজাকে ছেড়ে দিস। রাজাকে ছেড়ে দেওয়ার পরে রাজা হচ্ছে একদম গাছের পাতা টাতা দিয়ে তাড়াতাড়ি কাপড়ের মতো শরীরটা ঢাকছে, ঢেকে রাজা হাঁটতেছে আর চিন্তা করতেছে, আসলে আমার বন্ধু ওই যে মন্ত্রী, পা যখন কেটে গেছিল তখন বলছিল না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসলে তো আমার বন্ধু যেই কারণ যে কথাটা বলছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তো সত্যি কথাই বলছে। নাইলে আমারও যদি ওই দিন পা কেটে না যাইতো, তাহলে আজকে ওরা আমার গলা কেটে ফেলতো, ওরা আমাকে খেয়ে ফেলতো। হ্যাঁ, আজকে আমার একটা পায়ের আঙ্গুল কেটে যাওয়ার কারণে আল্লাহ আমার জীবনটা বাঁচাইয়া দিছে। আসলেই তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো খুবই চিন্তা করতেছে, ঠিক আছে, বন্ধুর কথাটা, মানে তার মনে এই জিনিসটা মানে খালি ঘুরতেছে। এখন রাজা ভাবতেছে যে হায় রে, আমি তো আমার বন্ধুরে জেলে পাঠিয়ে দিলাম। আমি তো আমার বন্ধু এত একটা ভালো কথা বলবো, আমি তো তাকে শাস্তি দিয়ে দিলাম। আমি দ্রুত গিয়ে আমার বন্ধুকে জেল থেকে ছাড়াইতে হবে। তো রাজা হাঁটতেছে হাঁটতেছে, অনেক দিন হেঁটে 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 অনেক দূরে চলে গেছিল না, ওই জঙ্গলে, জঙ্গল থেকে বের হয়ে প্রাসাদে আসছে। আসার পর সবাই যখন দৌড়ায় আসছে, সৈন্যরা আইসা বলতেছে, রাজা আপনি কই গেছিলেন, কি হচ্ছে, মানে হাবি জাবি অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে, আমরা আপনাকে হারাই ফেলছি, পুরা বাহিনী পাঠাইছি, খুঁজতেছে আপনাকে, এখনো খুঁজতেছে, আপনি কোথায় চলে গেছিলেন। রাজা কারো কোনো কথা শুনেন না, রাজা বলে দ্রুত আমার বন্ধুকে ছাড়াই নিয়ে আস। ঠিক আছে, মন্ত্রীকে জেল থেকে বের করে নিয়ে আসার পরে বন্ধুর কাছে বসে, মন্ত্রীর কাছে বসে রাজা সব ঘটনা বিস্তারিত খুলে বলছে যে বন্ধু, তুমি যে বলছিলা যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, যা হয় ভালোর জন্য হয়, ওই দিন আমি তোমার কথাটা বুঝি নাই। আসলেই তো বাস্তব, আমার যা হইছে ভালোর জন্য হয়েছে। এই যে দেখো, আজকে আমার এই পুরা শরীর ক্ষত বিক্ষত করে ফেলতো, আমাকে জবাই করে ফেলতো, যদি ওই দিন পায়ের আঙ্গুলটা না কাটতো। তুমি যে বলছিলা যে আমার আঙ্গুল কাটার পরে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, আসলেই
ওই ঘটনাটা বলছে আর কি, যে মানুষ আমাকে ধরে নিয়ে গেছে, জঙ্গলের মানুষ আমাকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে, পরে দেখে আমার আঙ্গুল নাই, এই জন্য ছেড়ে দিছে। তো যাই হোক, রাজা খুবই অনুতপ্ত, মন্ত্রীকে সরি বলল, যে আমি তোমার কাছে সরি, আমি তোমাকে জেলে দিয়ে দিছি, তো তুমি আমাকে মাফ করো। হ্যাঁ, তোমার কথাটাই সত্য প্রমাণিত হইলো। হ্যাঁ, যা হয় ভালোর জন্য হয়। তো এখন হঠাৎ করে রাজার মনে পড়ছে, আচ্ছা বন্ধু, তুমি তো আমাকে বলছো যে আমার আঙ্গুল কেটে গেছে, এই জন্য যা হয়েছে আমার সাথে ভালোই হয়েছে। তো আমি যখন তোমাকে জেলে নিক্ষেপ করলাম, জেলাররা বা ওই যে কয়েদিরা যখন আইসা তোমাকে জেলে নিয়ে যাচ্ছে, তখন তুমি যে বললা যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা কিভাবে ভালো হয়? তোমার সাথে এটা কিভাবে ভালো হয়? তো তখন মন্ত্রী বলতেছে যে রাজা সাহেব, এটাও ভালোর জন্য হয়েছে, এটাও আল্লাহ ভালোর জন্য করছে। কিভাবে? তো আপনার যে যারা সৈন্যরা আছে তাদের সাথে যখন আপনি শিকারে গেছেন, তারা তো আপনাকে হারায় ফেলছে, কারণ তাদের ঘোড়া আপনার ঘোড়ার চেয়ে দুর্বল, আর আপনার ঘোড়া হচ্ছে শক্তিশালী। আপনার ঘোড়া আর আমার ঘোড়া প্রায় সমান সমান শক্তিশালী। সৈন্যরা আপনাকে হারায় ফেললো, তো জঙ্গলে গিয়ে আমি আপনাকে হারাইতাম। ঠিক আছে, আপনার সাথে সাথে আমি ঘোড়া নিয়ে টুডুক টুডুক করে একদম সাথে সাথে থাকতাম। তো জঙ্গলি মানুষ যদি ধরতো, তাহলে শুধু আপনাকে তো একা ধরতো না, আমাকেও ধরতো। তো দুইজনকে ধইরা যখন নিয়ে গেছে বলি দেওয়ার জন্য, তো আপনার সেনা পা কাইটে গেছে, এই জন্য আপনি বাইচা গেলেন, কারণ আপনি এখন প্রতিবন্ধী, আপনার একটা অঙ্গ নাই। কিন্তু আমার তো সবকিছু আছে, আমার তো হাত পা ঠিক আছে। তো এই জন্য আল্লাহর ইচ্ছা ছিল যে আপনার একটা পা কেটে গেছে, এই জন্য আপনাকে ওরা ছেড়ে দিবে, আর আপনি রাগ করে আমাকে জেলে বন্দি করে রাখছে। এই জন্য আমি আপনার সাথে শিকারে যাইতে পারি। আর আপনার সাথে শিকারে যাইতে পারি নাই বলতে, আমি 3-4 মাস জেলে ছিলাম, ঠিক আছে, আমার অনেক সময় নষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে, কিন্তু আমার জীবনটা বেঁচে গেছে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এই গল্পটা কোনো বাস্তব ঘটনা না, এটা একটা কাল্পনিক গল্প, এটা আমাদের দাদা দাদিদের কাছ থেকে বা আমি অনেক আগে মুরব্বীদের কাছ থেকে শুনছি। তো এই গল্পের যে শিক্ষাটা, এটা হচ্ছে অনেক বড় জিনিস। মানে মূলত আমরা যদি প্রত্যেকটা ঘটনার ভিতরে পজিটিভ জিনিস খুঁজতে চাই, ভালো দিক খুঁজতে চাই, আমরা সবকিছুতে একটা পজিটিভিটি খুঁজে পাবো। ঠিক আছে, আমাদের যেহেতু আমরা আদর্শ মানুষ হইতে চাই, আমাদের পজিটিভিটি খোঁজা উচিত। আমি কেন আমার এই ফ্যামিলিতে জন্মগ্রহণ করবো? আমার বাবা মায়ের মধ্যে কি কি ভালো দিক আছে, আমার ভাই বোনের মধ্যে অন্যদের চেয়ে কি কি বিশেষত্ব আছে, বিশেষ গুণ আছে, এইগুলো আমাকে খুঁজতে হবে। কি ঠিক আছে, কেন আমি আদর্শ মানুষ হব, আমি ভালো মানুষ হব, আমি আদর্শ একাডেমির স্টুডেন্ট। ঠিক আছে, আমি উস্তাদ ফয়জুল্লাহ মাহমুদের কাছে পড়ি। তো আমাকে কি করতে হবে? পজিটিভ মাইন্ড সেট আপের মানুষ হইতে হবে। তো তুমি প্রত্যেকটা জিনিসের সাথে এইভাবে পজিটিভ মানে ঘটনাকে করবা, খুঁজবা। তুমি যদি পজিটিভ ঘটনা খুঁজো, তুমি পজিটিভ ঘটনাই বের করতে পারো। আবার প্রত্যেকটা ঘটনাতে তুমি নেগেটিভিটিও খুঁজে বের করতে পারো। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে আমরা মৌমাছি হব, আমাদের কাজ আমরা মাছি হব, আমাদের কাজ আমরা যেখানে ভালো জিনিস আছে সেটাকে খুঁজে বের করবো, আমাদের কাজ আমরা খারাপ জিনিস থেকে দূরে থাকবো, আমাদের কাজ হচ্ছে ভালো মানুষের সাথে চলবো, যারা ভালো কথা বলে তাদের কথা শুনবো, যারা খারাপ কথা বলে তাদের থেকে দূরে থাকবো, যারা খারাপ জিনিস চিন্তা করে শুধু আমাকে যারা মেন্টালি অস্থির করে দেয়, আমার ব্রেইনে যারা ময়লা ফেলে দেয়, আমার বাসায় ফেলে দিলে যেমন আমি তাদের জন্য দরজা খুলতাম না, ঠিক তেমনি তারা যখন আমার কাছে একটা নেগেটিভ মানুষ এসে বসবে, আমার ব্রেইনের দরজাগুলো, আমার কানের শাটারগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, আমি তার থেকে দূরে থাকবো। তুমি এখন চিন্তা করে খুঁজে বের করতে হবে, এটা ব্রেন খাটায় তোমাকেই বের করতে হবে, তোমার বাবা মাও বের করে দিতে পারবে না। কে তোমার জন্য পজিটিভ, কে তোমার জন্য নেগেটিভ। তুমি খুঁজবা কে মাসি কে মৌমাছি, কে মাসি কে মৌমাছি। মাসি, দূরে দূরে যাও, গেট আউট। মৌমাছি, ওয়েলকাম, কাছে আসো। ঠিক আছে, এইভাবে ধরে ধরতে হবে। ওকে, তাহলে এই ছিল একটা ঘটনা, খুবই শিক্ষণীয় একটা ঘটনা। আমরা এই ঘটনাটাকে হচ্ছে, তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে, তো তোমরা শেয়ার করতে পারো। এটা একটা খুবই পজিটিভ ঘটনা। এই জিনিসটা যখন বেশি বেশি চর্চা করবা, বেশি বেশি শুনবা, বেশি বেশি বলবা। ঠিক আছে, তোমরা চাইলে আজকের ক্লাসটার রেকর্ডটা আবার দেখতে পারো, আরেকবার যদি দেখো এই ঘটনাটা আবার শোনা হবে। তো পজিটিভ জিনিস যত বেশি চর্চা করবা, তোমাদের ব্রেন তত কি হবে? মৌমাছি হবে, মানে মৌমাছির মতো পজিটিভ। তো এই ঘটনাটা আমি চাই তোমরা সবাই বলবো, ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে, তোমাদের কাজিনদেরকে। যেমন আজকে আমাদের ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার হচ্ছে বাড়িতে আমার বোন, তারপর আমার ভাগিনা ভাগিনী, আমার ছোট বোন, দুলাভাই, তারপরে হাবিজাবি, আমার পরিবারের সদস্যরা সবাই গিয়েছিল হচ্ছে কক্সবাজার। ঠিক আছে, কক্সবাজার থেকে আসছে। তো আমি সবার কাছ থেকে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছি যে আচ্ছা, কক্সবাজার কি কি দেখছো, ওইখানে কি কি ছিল, সূর্য ডুবা কেমন ছিল। ঠিক আছে, এটা আমি একজনকে জিজ্ঞেস করছি, আবার ফোন দিয়ে আরেকজনকে জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, আচ্ছা কক্সবাজারের সূর্য ডুবা কেমন ছিল, কেমন লাগছে তোমার কাছে? নিশ্চয়ই ভালো লাগছে, তারা একটা জায়গায় ঘুরতে গেছে,
ওইখানে অনেক প্রাকৃতিক জিনিসপত্র, সমুদ্র দেখে আসছে। তো এটা তো তাদের কাছে ভালো লাগছে আমি জানি, কিন্তু আমি আবার প্রত্যেককে আলাদা আলাদা ফোন দিয়ে আমি এই পজিটিভ ফিল্ড আরো দিতে চাচ্ছি। এখানে একটা জিনিস বুঝবা, যারা একটু বড় তোমরা বুঝতে পারবা আমি কেন এই জিনিসটা করলাম সবার সাথে। আমার ছোট বোন যে সবার ছোট, তো সে বলতেছে ভাইয়া তুমি না একটু আগে আপার কাছে সবকিছু শুনছো, তুমি আমাকে আবার জিজ্ঞেস করতেছো। আমি বলতেছি আমি তো আপারটা শুনছি, আমি তো তোমারটা শুনিনি, তুমি বলো। তোমার সাথে যত বেশি মানুষের পজিটিভ এক্সপিরিয়েন্স বাড়াইতে পারো, হ্যাঁ, তত বেশি ভালো, তত বেশি তুমি পজিটিভ হো। মানে মানুষের ভালো দিকগুলো জিজ্ঞেস করো, মানুষের ভালো অ্যাচিভমেন্ট গুলো শুনতে চাও। ঠিক আছে, তাতে কি হবে, তুমি নিজেও পজিটিভ হবা, তোমার প্রতি সে পজিটিভ হবে। মানে মৌমাছির মতো একটা দুনিয়া হবে আর কি। হ্যাঁ, আমরা এটাই চাই, আমরা এই জিনিসটাকে আরো বেশি বিল্ড করতে চাই। ওকে, আর কথা বাড়াবো না, আরো একটা দুইটা গল্প আছে, এই গল্পগুলো তোমাদেরকে বলবো বুঝে। তো তার আগে তোমাদেরকে একটা ছোট কাজ দেই। কাজটা হচ্ছে তুমি তোমার আজকে তো রাত হয়ে যাবে, আজকে কিছু করতে পারবা না ক্লাস শেষ হইতে হইতে। গল্পটা শেষ করে তোমরা চলে যাবা, যারা প্রশ্ন করতে চাও তারা বাদে। তো গল্পের আগে হোমওয়ার্কটা তোমাদেরকে বুঝাই দেই। তোমাদের আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। এই সবাই অ্যাটেনশন দাও আমাকে, আমি একটু তোমাদের পিকচারটা বড় করি। এই সবাই খেয়াল করতেছো? হোমওয়ার্ক শোনো, কাজ দিচ্ছি। কই আমি বলতেছি সবাই খেয়াল করতেছো, তোমরা হাত তোলো। তাহলে কিভাবে বুঝবো তোমরা বুঝতেছো কিনা? এটা এটা কি এখনো বলে দেওয়ার সময় আছে বলো? এই যে এত কষ্ট করে করে কথা বলতেছি, ঘেমে যাচ্ছে আমি। তা হাত উঠাইতে হবে না? ফাতিমা আমাতুল্লাহ রুমাইসা, ক্লাসের মাঝখানে হ্যান্ড রাইজ করা যাবে না। প্রশ্ন উত্তরের সময় দেওয়া হবে। আর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন না থাকলে তো দরকারই নেই, শেষেও দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবাই খেয়াল করো। হ্যাঁ, যদি পারো নোট নিয়ে নাও। তো আজকে ঘুমিয়ে যাবা। সকালে ঘুম থেকে উঠেই তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে সবার নাম লেখবা খাতায়। ঠিক আছে? কি করবা? খাতায় নাম লিখবা। তোমার আব্বুর নাম লিখবা, তোমার আম্মুর নাম লিখবা, তোমার ভাইয়ার নাম লিখবা, তোমার ছোট বোনের নাম লিখবা যাদের আছে, যদি না থাকে অসুবিধা নাই। তো নাম লিখে প্রত্যেকের 5টা করে ভালো গুণ খুঁজে বের করবা। কি করবা? ভালো দিক, ভালো দিক খুঁজে বের করবা। যেমন আমার আব্বুর নাম হচ্ছে আব্দুল মালেক। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমার খাতা, আমি তোমাদেরকে হোমওয়ার্ক বুঝিয়ে দিচ্ছি একদম লাইভ। এটা তো লাইভ, যারা না থাকবে তারা বুঝতে পারবে না, কারণ তারা ক্লাসে রেকর্ড দেবে কালকে। তো দেখো সবাই, দেখো হোমওয়ার্ক কিভাবে করবা। এই যে একটা খাতা, ফ্রেশ খাতা নিবা। এই যে আমি একটা সাইন পেন নিছি, তোমরা একটা কলম নিবা। তো এখানে আমি হচ্ছে উপরে নাম লিখবো আমার বাবা। ঠিক আছে, আমি লিখতেছি। ওকে, দেখো আমার আব্বুর নাম হচ্ছে আব্দুল মালিক, আমি লিখলাম। নিচে হচ্ছে আমার আব্বুর 5টি গুণ। এক, উনি আমাকে ভালোবাসেন। আচ্ছা। দুই, আব্বু আমার সবচেয়ে ভালো বন্ধু। ওকে, এই সবাই খেয়াল করো, এখানে দেখো আমি আমার আব্বুর নাম লিখলাম, তারপর নিচে লিখলাম আমার আব্বুর 5টি ভালো গুণ বা 5টি গুণ। 1 নাম্বার কি লিখলাম? উনি আমাকে ভালোবাসে। এটা আমার বাবার একটা গুণ, আমার এটা খুবই ভালো লাগে। আমার বাবা আমার সব ভাই বোনকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। ঠিক আছে, উনি এমন ভাবে আমাদের সবাইকে ভালোবাসে, সবাই মনে করে যে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আমি মনে করি যে আমার আব্বু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার আব্বুর এই গুণটা আমার কাছে খুব ভালো লাগে। আমার আব্বু আমার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে, মানে আমিও আমার আব্বুর সবচেয়ে ভালো বন্ধু। তো আব্বুর আরো অনেক বন্ধু আছে, আমি আব্বুর বন্ধু। তো এই জিনিসটা আমার কাছে, এই গুণটা ভালো লাগে। হোয়াট এভার, আমি এটা এমনি লিখলাম এবং এটা বাস্তব। তো তোমরা তোমাদের, আমার আব্বু মারা গেছে, তোমরা সবাই আব্বুর জন্য দোয়া করবা। আমি আমার আব্বুর ঘটনা একদিন তোমাদেরকে বলবো, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার আব্বু একজন আদর্শ শিক্ষক ছিলেন। তো কিভাবে কি হয়েছে আমি সবকিছু সব বলবো তোমাদেরকে। হ্যাঁ,
এবং কেন আমি তোমাদেরকে আদব আখলাক শিখাই, এটার পিছনেও আমার কারণ হচ্ছে আব্বু। তো তোমাদেরকে আব্বুর ঘটনা বলবো। আচ্ছা, হোমওয়ার্কটা বুঝে নাও। তো তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নাম লিখবা। লিখে লিখবা যে আমার আম্মুর 5টি ভালো গুণ, আমার ছোট ভাই মাহাদির 5টি ভালো গুণ। এভাবে লিখে লিখে প্রত্যেকের 5টি গুণ খুঁজে বের করবা। তুমি কিন্তু খুঁজে পাবা না, ঠিক আছে? তুমি মনে করবা যে আল্লাহ, আমার আম্মুর তো গুণের শেষ নেই, আমার মা হচ্ছে সেরা মা, কিন্তু তুমি দেখবা তার গুণ খুঁজে পাচ্ছ না। কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, তার কি 5টি ভালো গুণ আছে, এটাকে খুঁজে বের করতে হবে। তো তুমি হচ্ছে তোমার যারা ভাই বোন আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো, আচ্ছা তোমার কি ভালো গুণ? আচ্ছা আম্মু, ও তো সারাদিন আমার সাথে খালি ঝগড়া করে, ওর কি কি গুণ আছে বলো তো? তুমি খুঁজলে দেখবা 50টা গুণ বের করতে পারবা, ঠিক আছে? অনলি 5টা করে গুণ লিখবা। আমরা যারা বড় হয়ে গেছি অনেকে, মনে হচ্ছে যে এটা কোনো ক্লাস হইলো, এটা কি কোনো বিষয় হইলো? কিন্তু তুমি খেয়াল করে দেখো, আমি যদি আনমিউট করি একজনও বলতে পারবে না, একজনও না। একদম যাদের বয়স 20 হয়ে গেছে তারাও বলতে পারবে না। যদি একদম প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য বলতে চাই, আন্দাজে মান্দাজে কয়েকটা কিছু বলবো। তো এই জিনিসটা চিন্তা করার, এই জিনিসটা হচ্ছে আমি মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করবো, নুজহাত আঞ্জুম আমি না করছি হ্যান্ড রাইজ করতে। তো তোমরা ফ্যামিলি মেম্বারদের গুণ খুঁজে বের করবা, কথা বুঝে আসছে? কি করতে হবে? হোমওয়ার্ক কি? যত ফ্যামিলি মেম্বার আছে, আমি তো জানি না তোমার কয়জন ভাই কয়জন বোন, কিন্তু তুমি তো জানো। ঠিক আছে, তো তুমি প্রত্যেকের জন্য এক পেজ, ছোট খাতা হইলে কি প্রত্যেকের জন্য এক পেজ, উপরে তোমার আব্বুর নাম লিখবা, তারপরে সে সে যে তোমার আব্বু এটা লিখবা। আমি তো আবার তোমাদের হোমওয়ার্ক গুলো দেখবো, আমি পড়বো, ঠিক আছে? তো তোমরা এগুলো লিখবা, কথা বুঝে আসছে? লিখে যে আমার আব্বুর 5টি গুণ, তো তুমি লিখবা 1 2 3 4 5, এভাবে লিখবা, ঠিক আছে? এরপরে আরেকটা পেজে লিখবা যে আমার আম্মুর 5টি গুণ, ঠিক আছে? তারপরে এই 1 2 3 করে লিখবা। তারপরে পেজে লিখবা যে আমার ছোট ভাই মাহদির 5টি গুণ, ওকে, আমার বোন নাদিয়ার 5টি গুণ। এভাবে হচ্ছে প্রতি পেজে লিখবা, অথবা এক পেজেই ছোট করে করে এই যে এরকম গড় গড় করে আলাদা আলাদা, তোমাদের ফ্যামিলি মেম্বার যদি 3 জন হয় তাহলে 15টা হবে, 4 জন হলে 20টা হবে, 5 জন হলে 25টা হবে। তো এইভাবে তুমি প্রত্যেকের 5টি করে ভালো গুণ এবং তোমার নিজেরও 5টা ভালো দিক তুমি হচ্ছে লিখবা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। বুঝতে পারছো কে কে? দেখি হাত, দেখি হাত হাত হাত। আমি কি অনেক কঠিন কাজ দিয়ে ফেলছি? এই কাজটা করতে সর্বোচ্চ সময় লাগবে তোমাদের 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ। সর্বোচ্চ কতক্ষণ লাগবে? 2 থেকে 3 ঘন্টা লাগবে, যদি 5 6 জন, মানে যাদের ফ্যামিলি বড়। আর যাদের ফ্যামিলি ছোট, তোমরা তো আরো সহজে পেরে যাবে, শুধু আব্বু আম্মু, তাহলে আর কয় মিনিট লাগবে? 10 15 মিনিট, 20 মিনিট লাগবে। তো তোমরা এত অল্প সময় তোমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার সর্বশেষ টাইম হচ্ছে, আমি আগামীকাল বিকাল থেকেই দেখা শুরু করব। মানে কালকে বিকালে তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করবা, আমাদের একটা গ্রুপ আছে, আমি তোমাদেরকে গ্রুপটা দেখাচ্ছি। ফেসবুক, সবাই হোমওয়ার্ক কোথায় জমা দিতে হবে এটা দেখে নাও একবার, ওকে? স্ক্রিন শেয়ার। আচ্ছা, তোমরা স্ক্রিনে একটা গ্রুপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফেসবুকের একটা গ্রুপ। হ্যাঁ, তোমরা যখন তোমাদের মোবাইল থেকে দেখবা তখন এমন দেখাবে, কন্ট্রোল শিফট আই। ওকে, আমি রিফ্রেশ দিয়েছি। তোমাদের মোবাইল থেকে এরকম দেখাবে গ্রুপটা, ঠিক আছে? এই যে এখানে দেখো একজন, সে হচ্ছে নাম মনজির আহমেদ, এরপরে বয়স হচ্ছে 7 বছর, জেলা ঢাকা, আদব আখলাক কোর্স সিজন 2। ঠিক আছে, আবার নিচে টপিকটা সুন্দর করে দিয়েছে, কথা বলার আদব। সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। হ্যাঁ, এটা হোমওয়ার্ক যদি ওইভাবে জমা দেওয়ার কথা ছিল না, কিন্তু আজকে তোমাদের এভাবে জমা দিতে হবে। তো সে যেভাবে খাতায় এভাবে লিখছে যে কথা বলার আদব, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, স্ক্রিন একটু ছোট দেখাচ্ছে হয়তো। আমি কম্পিউটারকে যেহেতু মোবাইলের আকার দিয়েছি, আমি আর একটু বড় করি। আইফোন 7। আচ্ছা, যাই হোক। তো তোমরা মুনজির আহমদ যেভাবে হচ্ছে জমা দিয়েছে হোমওয়ার্কটা, ঠিক সেইভাবে নাম লিখবা প্রথমে। তোমার নাম, তোমার বয়স, তোমার জেলার নাম, তারপর তুমি কোন ক্লাসে পড়ো এটাও লিখতে পারো, আদব আকলাক কোর্স সিজন 2 এটা লিখবা। লিখে তারপর কি লিখবা?
যে আমার পরিবারের সদস্যদের 5টি করে গুণ। এটা লিখবা, লিখে দেন তুমি যে লেখাগুলো লিখেছো খাতায়, এই লেখাগুলো ছবি তুলবা, ছবি তুলে পোস্ট করে দিবা। কোথায় পোস্ট করতে হবে? গ্রুপের নাম কি? আদর্শ মানুষের খোঁজে। এই গ্রুপের নাম কি সবাই বলো? আদর্শ মানুষের খোঁজে। এই গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করবা। তো কালকে বিকাল থেকেই, আমি ধরে নিলাম কালকে বিকাল থেকে তোমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার সময় বৃহস্পতিবার ক্লাসের আগে আগে সবাই হোমওয়ার্ক জমা দিয়ে কমপ্লিট করবা। কথা বুঝে আসছে? কালকে বিকালে যারা জমা দিয়ে দিবা, পোস্ট করে দিবা, আমি কালকে বিকালে তোমাদের গুলো দেখবো। তোমাদের যাদেরটা দেখা হবে তাদেরকে লাইক অথবা কমেন্ট দিলে তুমি বুঝতে পারবা যে আমি দেখছি। তো তোমাদের হোমওয়ার্ক গুলো আমি দেখবো, কে কত সুন্দর করে লিখতে পারছো। হাতের লেখাও যতটুকু সুন্দর করার চেষ্টা করবা, পাশাপাশি তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের গুণটা কিভাবে খুঁজে বের করছো ওই জিনিসটাও আমি দেখবো, ঠিক আছে? কার ভিতরে কত ক্রিয়েটিভিটি আছে, তোমরা সর্বোচ্চ ক্রিয়েটিভিটিটা তোমাদের পরিবারের সদস্যদের গুণ খুঁজতে গিয়ে খরচ করবো। এই কথা বুঝে আসছে সবার? মানে তোমরা তো অনেক ক্রিয়েটিভ, তাই না? অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র চিন্তা করতে পারো, বের করতে পারো, খুঁজে বের করতে পারো। তো তোমরা ক্রিয়েটিভিটি খুঁজে বের করবা কোথায়? তোমাদের পরিবারের সদস্যদের গুণ খুঁজতে গিয়ে। তোমাদের পরিবারের সদস্যদের কি খুঁজতে গিয়ে? গুণ খুঁজতে গিয়ে তোমাদের ব্রেনকে খাটাবা, মেধাকে খাটাবা। ওকে, এবার একজন ক্রিয়েটিভ মানুষ যে হচ্ছে পজিটিভ জিনিস, একজন নেগেটিভ মানুষের পজিটিভ জিনিস খুঁজে বের করার পিছনে তার ক্রিয়েটিভিটি খাটাইছে এমন একজন মানুষের একটা গল্প তোমাদেরকে শোনাই। এই গল্পটাও খুবই শিক্ষণীয়। তো তোমাদেরকে এই গল্পটা মনে রাখতে হবে সব সময়। এক রাজা ছিল, সেই রাজা খুবই ন্যায়পরায়ণ। তো তার রাজ্যের যত মানুষ ছিল, প্রজা ছিল, সবাই তার প্রতি সন্তুষ্ট। যেমন আমাদের দেশে যখন ডক্টর ইউনূস আসছিল, এখন বিভিন্ন সময় মানে দেখা গেছে মানুষ তার প্রতি অনীহা চলে আসতেছে, হোয়াট। তো ধরো এরকম যখন আসছিল, ওনাকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিছে, ওই রাজা একদম যুগ যুগ ধরে তাদের রাজা থাকার পরেও হচ্ছে এইভাবে তার প্রতি মানুষ সন্তুষ্ট, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ঠিক আছে, এই রাজা তার প্রজাদের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, চাকরি বাকরির অভাব নাই, খাবার খাদ্যের অভাব নাই, জিনিসপত্রের দাম কম। হ্যাঁ, তারপরে যানবাহন ব্যবস্থা, রাস্তাঘাট, আয় উন্নতি, স্কুল কলেজ সবকিছু ঠিকঠাক চলতেছে। সবকিছু ঠিকঠাক রাখার কারণে রাজাকে সবাই ভালোবাসে, রাজাও প্রজাদেরকে ভালোবাসে। তো এমন একটা সুন্দর পরিবেশ। তো রাজার একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা হচ্ছে রাজার একটা চোখ নাই। একটা চোখ জন্মগত ভাবে নাই। সে এক চোখে দেখতো, এই ধরো এরকম, এক চোখে দেখে আর একটা চোখ নাই, ওইখানে গর্ত। ঠিক আছে, এটা পাথর ঢুকিয়ে রাখছে। আর আরেকটা পা নাই, এক পা দিয়ে সে হাঁটতে পারে না। তো এক পায়ে, এক হাতে নিচে লাঠি নিয়ে আরেক পায়ে ভর করে 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 এভাবে এভাবে হাঁটে। তো এখন রাজা তো অনেক ভালো, রাজার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, রাজার চোখ আছে না নাই, সে সবার উপকার করে, হেল্প করে। একদিন রাজা হাঁটতেছে, ঠিক আছে, তার প্রাসাদের মাঝখানে হাঁটতেছে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের বিশাল বড় যে বিল্ডিংটা তোমরা কল্পনা করো, এই বিল্ডিং এর বারান্দার সামনে দিয়ে যখন যাচ্ছিল, বারান্দা দিয়ে এভাবে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখে কি, যে দেয়ালের মধ্যে অনেকগুলো ছবি। ঠিক আছে, একটা ছবি রাজার দাদার, একটা ছবি রাজার বাবার, এরপরে আরেকটা ছবির জায়গা আছে, ওই জায়গাটা খালি। তো রাজার দাদার যে ছবিটা, এই ছবিটার মধ্যে রাজার দাদা একটা তরবারি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, যুদ্ধ করতে যাবে এরকম। ঠিক আছে, একদম গায়ের মধ্যে পোশাক, যুদ্ধের পোশাক, দেখতে বীর পুরুষের মতো, একদম বডি টডি ভালো, এরকম দেখা যাচ্ছে, যোদ্ধার মতো দেখা যাচ্ছে। তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে ছবির মধ্যে। ঠিক আছে, রাজার দাদা মারা গেছে। রাজার বাবা, সে ছিল আরো সুদর্শন, আরো বড় যোদ্ধা, সেই রকম তরবারি টরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি, তার বিশাল বড় ছবি, বিশাল বড় ফ্রেমের মধ্যে ছবি। এখন এরপরের ফ্রেমটা খালি। এই খালি ফ্রেমটাতে কি হবে? রাজা যখন মারা যাবে, তখন রাজার ছবিটা ওই ফ্রেমে লাগানো হবে। কথা বুঝে আসছে? তো রাজা চিন্তা করতেছে যে হাইরে, আমি তো অনেক ভালো, আমার বাপ দাদারা যত সুনাম করে গেছে আমি এর চেয়েও বেশি সুনাম অর্জন করছি। কিন্তু আমি যখন মারা যাব, আমার তো একটা চোখ নাই, আমার তো একটা পা নাই। তো এই ছেলে যে ছবিটা লাগাবে, এই ছবিটা না জানি দেখতে কেমন হবে। ছবিটা দেখতে মনে হয় খুবই বিশ্রী হবে। সে চিন্তায় পড়ে গেছে, চিন্তায় পড়ে তার মন খারাপ হয়ে গেছে। তো সে বলতেছে, আচ্ছা আমি নিজেই দেখে যাই যে আমার ছবিটা কেমন হওয়া উচিত। ঠিক আছে, সে এই চিন্তা করে সে নিজেই কি করলো, পুরা দেশের মধ্যে যত পজিটিভ মাইন্ডসেট আপের মৌমাছির মতো চিন্তা করে এমন যত আর্টিস্ট আছে যারা ছবি আর্ট করে, সবাইকে ডাকছে, ডেকে বলতেছে যে তোমরা কে এমন আছো যে আমার একটা ছবি আর্ট করতে পারবা, যেটা আমি এখানে লাগাইতে পারবো, যেটা পরবর্তী প্রজন্ম দেখে তাদের মন খারাপ হবে না যে আমার বাবা প্রতিবন্ধী ছিল, আমার বাবার একটা পা ছিল না, এরকম মন খারাপ হবে। তো এই ঘোষণা দেওয়ার পরে সবাই একটু মনে মনে হাসতেছে, কারণ রাজা তো মানে যদি জুড়ে আসে তাহলে
একদম জেলে ভরে দিবে। তো রাজা বলতেছে যে একটা সুন্দর ছবি আর্ট করতে পারবে তাকে আমি অনেকগুলো স্বর্ণ মুদ্রা উপহার দেব। তো সবাই চলে গেছে, গিয়ে কেউ ছবি আর্ট করে না, কারণ একজনের চোখ নাই, এটা কি ছবি আর্ট করবে? কারণ একজনের চোখ নাই, এখন যদি এখানে চোখ এঁকে দেয় তাহলে এটা কি সত্য হবে? এটা তো সত্য হবে না, এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে মানুষ বুঝে ফেলবে যে ধরুন রাজা এটা মিথ্যা ছবি লাগাইছে। ছবিটা সত্য হইতে হবে, সুন্দর হইতো, তো এটা তো সম্ভব না। তো সবাই চলে গেছে, পরে 1 সপ্তাহ সময় ছিল, 1 সপ্তাহ পরে সবাই আসছে ছবি দেখার জন্য, দেখি কে কি ছবি দিস। তো কেউ ছবি নিয়ে আসে না, একজন একটা ছবি নিয়ে আসছে, একটা বড় ছবি, এরকম কাগজ কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসছে। তো এই ছবিটা নিয়ে রাজার কাছে গেল, গিয়ে রাজাকে দিল, এই রাজা ধরেন, তার ছবি এঁকে নিয়ে আসছে। রাজা ছবিটা খুলছে, খুলে ছবিটা দেখে রাজা একটা মুচকে আসছে, খুশি হয়ে গেছে। ঠিক আছে, এখন সবাই চিন্তা করতেছে কি রে ভাই, কি ছবি আঁকলো, তার একটা চোখ নাই, তার একটা পা নাই, তো তার এমন কি ছবি আঁকলো যে ছবিটা দেখে হচ্ছে মানে রাজা একদম খুশি হয়ে গেছে। এই ওই ছবিটা কি তোমরা দেখতে চাও? কি ছবি আঁকছে ওটা কি তোমরা দেখতে চাও? সবাই দেখতে চাও না? আচ্ছা, ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাজার ছবিটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই ছবিটাই না এক্স্যাক্টলি, ওই ছবিটা হচ্ছে হাতে আঁকা ছিল। আমি এটা এআই দিয়ে বানাইছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখো এই ছবিতে রাজা কি করতেছে, তীর নিক্ষেপ করবে। তো যখন আমরা তীরের দিকে এইম করি, তাক তাক করি কোনো দিকে, তখন কি হয়, এক চোখ বন্ধ থাকে না? সবাই আমার দিকে দেখো, এই যে আমি একটা তীর নিছি, ঠিক আছে, তীর নিয়ে তীর যখন এইভাবে তাক করবো, টান দিব, যে এইভাবে টান দিব, এরকম এক চোখ বন্ধ করে দিলি না? এই তোমরা কোনোদিন ওই যে গোলাইল মারছো, গোলাল মানে না যে, তারপরে যে পিস্তল নিয়ে এরকম এক চোখ বন্ধ করে দিলি না? তো রাজার তো একটা চোখ নাই। যে আর্টিস্ট ছবিটা আঁকছে সে কি করছে, রাজার যেই চোখটা নাই এই চোখটাকে বন্ধ করে দিয়েছে, মানে এই চোখটা বন্ধ করে তাক করতেছে, ওকে। আর রাজাকে বসাইছে কোথায়, ঘোড়ার উপরে। এই যে দেখো তোমরা, আচ্ছা ঘোড়ার উপরে যদি একটা মানুষ বসা থাকে তাহলে তাকে এক পাশ থেকে দেখলে তো মনে হবে যে তার একটা পাই দেখা যাচ্ছে। তো রাজার যেই পাটা আছে এই পাটা এই পাশে আর্ট করছে, যেই পাটা নাই ওই পাটা সে দেখায়, ওই পাটাকে ঘোড়ার অপোজিটে রাখছে। তো এমন ভাবে ছবিটা আর্ট করছে যে ছবিটা যদি দেয়ালে লাগানো হয়, মনে করো এমন একটা ছবি দেয়ালে লাগানো হচ্ছে, পরবর্তী প্রজন্ম এসে দেখে কি মনে করবে, যে না না আমার বাবা একদম বীর যোদ্ধার মতো ছবি। ছবিটাতে কি মিথ্যা আছে? কোনো কিছু মিথ্যা নাই, সত্য আছে। আবার কি আছে, ছবিটা সুন্দর হয়েছে, পজিটিভিটি হয়েছে। তো এইভাবে তুমি যখন তোমার পরিবারের সদস্যদের গুণ খুঁজবা, একদম যার কোনো গুণ নাই তারও 100 গুণ খুঁজে বের করার যোগ্যতা থাকতে হবে। বুঝতে পারছো? কালকে যে হোমওয়ার্ক করবা, এইচডব্লিউ করতে গেলে অনেকের মাথা গরম হয়। তো তোমরা খুঁজে বের করবা, তুমি বলবা যে ওস্তাদ আমার ছোট বোনটা খালি আমার সাথে ঝগড়া করে, ভাই ওর 1000 গুণ আছে, ওইটা তুমি খুঁজে বের করতে পারলে আদর্শ মানুষ হবো। এক কথা বুঝে আসছে? আমরা কিসের মতো হবো, মৌমাছির মতো না মাছির মতো? একে একে মাছির মতো হবো, হাত দেখি। সিয়াম মাছির মতো হবে, ওকে। শুধু একজন পাওয়া গেল, সিয়াম মাছির মতো হবে। আর কে কে মৌমাছির মতো হবে দেখি? আচ্ছা বাকি সবাই মৌমাছির মতো হবে, ওকে। হ্যাঁ, ফাতিমা আমাতুল্লাহ রুমাইসা, সেও হ্যান্ড রাইজ করছে। আচ্ছা, সিয়াম তুমি মৌমাছির মতো হবে না? আচ্ছা মিস্টেক হয়েছে তো, মৌমাছির সময় তো হাত উঠাবা। আচ্ছা, মৌমাছির মতো হব মানে কি, আমরা পজিটিভ মাইন্ডসেটের অধিকারী, আমরা ভালো গুণের অধিকারী, ওকে। তাইলে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম এটা আবার সামারি করতেছি, তোমরা একটা খাতা নিবা, সহজ অঙ্ক খাতা বা বাংলা খাতা। এই খাতা নিয়ে তুমি তোমার বাবার নাম লিখবা, সে যে তোমার বাবা এটা লিখবা, যে আমার বাবার 5টি গুণ। তারপরে 1 2 3 সিরিয়ালে 5টি গুণ লিখবা। তারপরে আরেকটা পেজ নিবা, অথবা এই পেজেরই অন্য অর্ধেক জায়গায় তুমি তোমার আম্মুর নাম লিখবা, তোমার আম্মুর 5টি গুণ লিখবা। তুমি তোমার ভাইয়ার নাম লিখবা, 5টি গুণ লিখবা। তুমি তোমার বোনের নাম লিখবা যদি থাকে, তাহলে 5টি গুণ লিখবা, লিখে একটা মোবাইল নিবা। ঠিক আছে, মোবাইল নিয়ে সুন্দর করে একটা ছবি তুলবা। ছবি তুলে আমাদের যে আদর্শ মানুষের যে গ্রুপ আছে, ওই গ্রুপে গিয়ে ওই ছবিগুলো সিলেক্ট করে তুমি তোমার নাম, তোমার বয়স, আদব আকলাক কোর্স সিজন 2 এবং তোমার ফ্যামিলি মেম্বারদের 5টি গুণ এটা লিখে পোস্ট করে দেবা, বাস। কে কে বুঝতে পারছো? হ্যাঁ, অনেক সহজ। ঠিক আছে, অন্তত তোমরা হোমওয়ার্কটা খাতা কলমে লিখবা। ঠিক আছে, যারা ফেসবুকে পোস্ট করলে কঠিন মনে হয়, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে পাঠাইলে খুবই এলোমেলো হয় এবং এই জিনিসগুলো হারিয়ে যায়। যেমন কিছুদিন আগে আমার মোবাইল থেকে ডেটা অনেক হারিয়ে গেছে, মানে আমি হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করছি, দেখি কিছুই নেই। তো তো আমি চাই তোমাদের এই তথ্যগুলো থাকুক সবসময় একটা জায়গাতে।
যেন পরবর্তীতে আরো অনেকে দেখে অনুপ্রাণিত হয়। অনেক বাচ্চারা আসবে ভবিষ্যতে এসে তোমাদের এই কাজগুলো দেখবে। ঠিক আছে, তোমরা একটা কমিউনিটি হবা। তো ইনশাল্লাহ তোমরা এই ছোট্ট কাজটা করে ফেলবা, এতে তোমাদেরই লাভ হবে। আমাদের আদর্শ একাডেমির একটা কমিউনিটি হবে সুন্দর। তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই হোমওয়ার্কটা সহজ করে দিক। আজকে প্রথম ছোট্ট একটা কাজ দিলাম, আমি আরো অনেক বড় বড় কাজ দিব, কঠিন কঠিন কাজ দিব। ফ্যামিলিতে তোমাকে অনেক কষ্ট করে খুঁজে বের করতে হবে, ওই জন্য তোমরা একটা মানসিক প্রস্তুতি নাও। হ্যাঁ, আজকের কাজটা দিয়ে হচ্ছে শুরু। মানে আজকে সিম্পল, খুবই সিম্পল, কিন্তু তোমাকে আজকে এটা করতে হবে। তুমি আজকেই যদি না করো তাহলে পরবর্তী কাজগুলো তো করতে পারবা না, তাই না? তো করতে হবে, তো কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। তো করার জন্য প্রস্তুতি নাও। তোমরা একটা কোর্সে রেজিস্ট্রেশন করেছো, এখন এখান থেকে যদি কোনো একটা অ্যাচিভমেন্ট না হয়, আমি খুবই হতাশ হব, খুবই হতাশ হব। কারণ আমি চাই তোমরা সবাই অ্যাচিভ করো, শিখো। তো আজকে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক করা শুরু। তো অফিসিয়ালি তোমাদেরকে হচ্ছে 1 মাস পর থেকে অনেক কঠিন কঠিন কাজ দিব, সেগুলোর জন্য প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে ইনশাআল্লাহ। কঠিন না, মানে হচ্ছে একটু বড় বড় কাজ দিব। তো এই কাজগুলো করতে হবে, মাথা খাটাইতে হবে। তো তোমরা ফ্যামিলি মেম্বারদের রিয়েল, মানে অরিজিনাল গুণগুলো খুঁজে বের করবা। হ্যাঁ, তোমার বাবা অ্যাকচুয়ালি কিসের জন্য তাকে তুমি ভালোবাসো, কি কি গুণ তার আছে যেটা তোমার কাছে ভালো লাগে। হ্যাঁ, ওইগুলো খাতায় লিখবা, প্রয়োজনে বারবার লিখবা। কেউ যদি বেশি লিখতে চাও 5টা, হ্যাঁ তুমি 10টা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো পারবা তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। অনেক লেট করে ফেলছি, 16 মিনিট দেরি হয়েছে। তোমরা যারা লিভ নিতে চাও, ক্লাস এই পর্যন্তই, লিভ নিয়ে নাও। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে। আমরা এখন প্রশ্ন উত্তর নিব। যারা এই ক্লাস থেকে কোনো কোনো বিষয় বুঝো নাই, তো তোমরা হচ্ছে যেন বুঝতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারবা, আমি আছি ইনশাল্লাহ।